পাঁচটা এটা একটু মাশরুমকে বোঝাই দেবে মাশরুমকে বোঝাই দেবেন যে ডাটাগুলো রেখে এন্ট্রি করে দেবেন নাম এগুলো না ডেরাবে যাচ্ছে এর মধ্যে আমি কোথায় শিখিয়েছিলাম ক্লাস নাম্বার কত 19 আজকে 19 16 17 ক্লাস আচ্ছা হাবিবের পেন ড্রাইভ সার্চের সার্চের স্কুল কমান্ড সিলেকশনই স্যার একটা পেজে যদি দুইটা ফর্ম থাকে যেমন সার্চের জন্য একটা নিশ্চিত তাহলে কি ফর্মের নাম আলাদা নাম দিতে হবে ফর্মের নামটা জরুরি না ম্যান্ডেটরি না বাকিদের নাম আলাদা করে দিয়ে তারপর পোস্টের ভিতর দিলে ওইটা কাজ করবে সেটা কাজ করবে টেবিলটা তো এখানে নেই আমাদের তাহলে টেবিলটা বানিয়ে নিতে হবে তাই না আমি তাহলে যেটা দেখাবো বেসিক্যালি আজকে সেটা হচ্ছে যে আগে ডিলিট করব ঠিক আছে তারপরে হচ্ছে আমরা সার্চ করা শিখব দেন জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু আলোচনা আর কি শুরু হবে আর কি বেসিক লেভেল যে জাভাস্ক্রিপ্টটা আছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে যাওয়ার আগে জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স গুলো একটু ঝালাই করব আর কি তো ক্লাস কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ওই কালকে জানিয়েছে ভর্তি না হলে ক্লাস করবে কি হ্যাঁ ডেফিনেটলি করতে হবে ওইটা বেসিক্যালি যদি নির্ভর করছে যে আমাদের ব্যাচটা ফিল আপ হচ্ছে কিনা তার উপরে যদি ব্যাচ ফিল হবে আজকে কয়েকজন ফোন দিয়েছিল ওরা কালকে বিকালে এসে আপনাকে ফোন দিয়েছিল কালকে বিকালে উনি আসবেন তিনি কালকে ক্লাস করবেন সকাল কালকে টাকা দিয়ে ভর্তি হবে আপনাকে আমি ফোন দিয়েছিলাম ঠিক আছে আপনি ভর্তি না কজন হয়েছে ভর্তি আচ্ছা একটু আমাকে হেল্প করতে হবে আমি নতুন অ্যাড করার ক্ষেত্রে মানে ক্রুডিং এর ক্ষেত্রে ঠিক আছে আপনাদের যে ক্রুডিংটা হয়েছে এখানে ফর্ম টর্ম দেখতে পাচ্ছি আছে এগুলো তাই না অ্যাড করা আপডেট সিলেক্ট ডিলিট দেন হ্যাঁ বন্ধ করে দেন নো প্রবলেম তো দেন বন্ধ করে দেন সাজ্জাদ লাইট গুলি এভাবে না এইভাবে
মাঝের রোটা ওইটা রাখেন, মাঝের রোটা বন্ধ করে দেন। হ্যাঁ, মাঝেরটা বন্ধ করে দেন, যেটা ছিল ওইটা থাক। এটা সব বন্ধ হয়ে গেল। আরেকটা দেন ওই পাশে, ব্যাস। ঠিক আছে, কিছুটা হয়েছে। দেখা যাচ্ছে না? অন্ধকার অন্ধকার অবস্থা। আচ্ছা, এখন আমরা দেখি যে অবস্থায় ভালো ছিল একটু সেটেল হয়ে নিতে হবে। হ্যাঁ, যখন যে অবস্থা সে অবস্থায় ভালো আছি। নতুন একটার ভিতরেই তো সবটা করতেছে, একটার ভিতরে থাকলে সাজানো থাকবে না, একটা পুরো না। আমি ডে 19 করে নিয়েছি, মানে আগের কোডগুলো কপি করে 19 এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি ফ্রেশ করে করতে গেলে তো আবার এক ক্লাস চলে যাবে। হ্যাঁ, কি হবে বাই দ্য ওয়ে, এটা ডেটাবেস নেই, তাই না? ডেটাবেসের নাম এই যে dbtdlscd php bash 2, তাহলে এই নামে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেলি। লোকাল হোস্ট, ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেস টেবিল ক্রিয়েট করা, এগুলো তো আমরা জানি। ডেটাবেসের কলিশনটা আমরা কি দিতে শিখেছি? U2F8 জেনারেল CI। ওকে, নাইস। কেন আমরা দেই U2F8 জেনারেল CI? সব ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করার জন্য। বলে দিবে কখন তোমাদের সময় সহজে হতে হয়, কারণ তারা আমাদের কয়েকটা স্টুডেন্ট ছিল, কেউ কেউ জানাই তো
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ডেটাবেজের ডেটাবেসটা তৈরি হয়ে গেছে। যেহেতু ডেটাবেস তৈরি হয়েছে, আমাদের প্রাথমিকভাবে কোনো প্রবলেম হবে না, পেজটা অ্যাটলিস্ট আসবে। ডেটা সেভ করতে গেলে টেবিল লাগবে, তাই না? সো আমাদের কানেকশনটা যেহেতু কি দিয়ে করা আছে, ফাইলের মাধ্যমে নাকি ক্লাসের মাধ্যমে, কোনটা? ফাইল দিয়ে কানেক্ট করা আছে না? দেখি কি করে করা হয়েছে সেটা আমি একটু চেক করে নিই। স্ক্রিন বড় করা তো কঠিন। লোড দেই। আচ্ছা, ভেরি সিম্পল। কি আছে? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল আর স্টুডেন্ট মোবাইলের তিনটা ফিল্ড এখানে রাখা আছে। অ্যাড স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট নামে ফর্ম দিয়ে। তাহলে আমাদের টেবিলের কলাম কয়টা হবে একটু বলেন তো শুনি। 4টা, তাই না? 4টা কলাম। ভেরি নাইস। তোমার আইডিটা লাগবে, সেটা কি হবে? টেবিলের প্রাইমারি কি। তো একটা টেবিল যখন আমি তৈরি করতে যাব, করতে শিখি। টেবিল কি নামে ছিল? স্টুডেন্ট ইনফো। এই তো দেখছেন কত সুন্দর সুন্দর নাম। আমরা 4টা ফিল্ডের একটা ডেটাবেস টেবিল তৈরি করতে যাচ্ছি। স্টুডেন্ট আইডি, ফিল্ডগুলো এক্স্যাক্টলি বলবেন, আদারওয়াইজ আমার ওই পুরোনো জায়গায় হাত দিতে হবে আবার, রাইট? গতদিন যেভাবে টেবিলটা তৈরি হয়েছিল। এটা ইন্টিজার ভ্যালু কেন হবে? আমরা চাচ্ছি যে এই ফিল্ডটা প্রাইমারি কি হবে। প্রাইমারি কি হওয়ার মানে অর্থ হচ্ছে যে এই ফিল্ডের ভ্যালু মানে কখনোই ডুপ্লিকেট হবে না।
সেম ভ্যালু আসবে না। ওকে, তো সেম ভ্যালু আসবে না এবং সাথে সাথে আমি আরেকটা কাজ করে দিব যে অটোমেটিক ইনক্রিমেন্টে দিয়ে দেবো, মাইস্কুয়েলই এখানে ভ্যালু দিয়ে দেবে, আমি দেব না। যখন আমি ডেটা ইনসার্ট করব 3টে ফিল্ডে ভ্যালু দিব, নাম, ইমেল আর মোবাইল। বাকি এই স্টুডেন্ট আইডি অটোমেটিক জেনারেটেড হবে। ঠিক আছে, 1 2 3 করে বাড়তে থাকে। ওকে, লেন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমি আমার ডেটাবেসের এই টেবিলটাতে কত ডাটা নিতে চাচ্ছি ম্যাক্সিমাম। এখন আমি ইন্টিজার 4 দিয়েছি, কত রেকর্ড আসতে পারে ম্যাক্সিমাম? 9999। ভেরি নাইস, তাহলে আমি অলমোস্ট 10,000 রেকর্ড এখানে রাখতে পারছি। ইন্ডেক্সটা প্রাইমারি সেট করি এবং এআই, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, আমরা তো সবাই সিএসসি স্টুডেন্ট না ম্যাক্সিমাম। হ্যাঁ, আমরা হয়তো 19 জন আছি, মানে সিএসসি তে পড়ি নাই। খান সাহেব, হ্যাঁ জানি, হ্যাঁ তো ফিজিক্সে পড়েন। স্যার আপনি? মেরিন ইঞ্জিনিয়ার। আপনি? আইপি, এটা তো নতুন শুনলাম। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এটা কি গার্মেন্টস রিলেটেড? টেক্সটাইল রিলেটেড না? এটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনি আমার সঙ্গে একটু আমাকে শেখাবেন কি কি হয় ওখানে? আমি জানি না বিষয়টা, একদম টোটালি জানি না। মেরিন সাহেবও আমাকে শেখাবে। তাহলে তো আমার দরকার, হ্যাঁ অনেক বেশি দরকার। সেম, আমার পারপাস সেম, আমারও প্রোডাকশন বাড়াতে হবে। নিজের টিমের, রাইট, কিভাবে আমি প্রোডাকশন বাড়াবো, অনেক কিছু শেখা যাবে। কি হয়েছে তো? আর মেন সাহেব আমাকে শেখাবেন, মানে কি ডুব দেওয়া শেখায় কিনা, নদীর কম্পাস কোন দিকে যায়, এগুলো শেখায় না মেরিন? আর নো, উনি আমাদের শেখাবেন, মানে মেজর ইস্যুটা বলবেন যে অ্যাকচুয়ালি কি, মানে মেরিন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, কিছুই বুঝলাম না। আচ্ছা, তাও বুঝি নাই, আমাকে একটু ডিটেল বলবেন। ঠিক আছে, হ্যাঁ আমাকে একটা ভিডিও দিয়ে দেন, আমি দেখে দেখে শিখবো অ্যাকচুয়ালি মেরিন ইঞ্জিনিয়াররা কি করে। বাই দ্য ওয়ে, একটা গ্রুপ আমার সঙ্গে কন্ট্যাক্টে আছে, মেরিন ইঞ্জিনিয়ার্স, ওনাদের নাকি জবের ঘাটতি চলছে ওই ট্র্যাকে। হ্যাঁ, আমাকে বলেছে যে 10-12 জন মেরিন ইঞ্জিনিয়ার্স আমরা আছি, আমরা বুঝতে পারছি না যে কি করব, আমরা জব পাচ্ছি না, তো আমরা ওয়েব ডেভেলপমেন্টে সুইচ করতে যাচ্ছি। সো একজন অলরেডি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বেশ কতক্ষণ ফোনে কথা বলেছে, তাদের আসার কথা। এই জন্যই আর কি, যেন বিষয়টা কি, কেন জব হচ্ছে না, আগে কেন জব ছিল এখন কেন নাই, রাইট, এই বিষয়গুলো একটু আমার জানার ইচ্ছে। বাড়বে তো, শিপ হবে না কেন? টাকা লালুকের তো অভাব নাই, আর আমরা তো কম বাণিজ্য করি না। হ্যাঁ, 1600 কোটি লোককে খাওয়াতে হয়, কম কথা নাকি? তো মানে বোর্ড কি কম লাগবে আমাদের? প্রচুর বোর্ড লাগবে। অন্যের বোর্ড দিয়ে আমরা হায়ার কেন করবো? ভাড়া তো অনেক বেশি, তাই না? নিজেরা বোর্ড বানাবো, নিজের লোক দিয়ে নিয়ে আসবো, তাহলে দাম কম পড়বে। বুঝতে পারছেন না? শিপইয়ার্ড তৈরি হচ্ছে, বাংলাদেশে নতুন শিপ তৈরি হচ্ছে। আমি জেনেছি কিছুদিন আগে যে আমাদের দেশেই শিপ তৈরি হচ্ছে। সো কেন এখানে জব কমে আসবে? হ্যাঁ, ওরা রিস্কি তো, তাই না? রিস্কি জব। বাই দ্য ওয়ে, দেখা যাক। হ্যাঁ, 100 থেকে 200 থেকে আপনি ডেটাবেসে স্টার্টিং ভ্যালু না, আপনি যদি অটো ইনক্রিমেন্ট বলেন ফার্স্টে,
সো ইনিশিয়াল ভ্যালু থেকে সে 1 থেকে স্টার্ট করবে না 1000 2000 থেকে শুরু করে না আপনাকে দেখানোর জন্য 1000 2000 থেকে শুরু করে বুঝতে পেরেছেন সো যে আপনি যা আপনাকে দেখাচ্ছে সেটা ডামি যা আছে সেটা সলিডই আছে ডেটাবেসে মনে করেন আপনি ফার্স্ট স্টুডেন্ট বাট আপনাকে দেখাচ্ছে 1001তম স্টুডেন্ট বুঝতে পেরেছেন আগে সে 1000 যোগ করে নেয় হাতে রেখে বাকি ডেটাগুলোর সঙ্গে যোগ করতে থাকে প্যাটার্ন গুলো যাই হোক এখন স্টুডেন্ট আইডি কি নাম ছিল স্টুডেন্ট নেম না এটা তো ভার্কারে গেছে রাইট স্ট্যান্ডার্ড ভ্যালু কত বলেছে 30 আমাদের দেশের জন্য ঠিক আছে বাট সৌদি আরব ঠিক আছে সৌদিদের নাম কি এখানে আটবে 30 ক্যারেক্টার যদি দেই আটবে না শ্রীলঙ্কান আটবে না তামিলনাড়ু এদের নাম আটবে না ঠিক আছে স্ট্যান্ডার্ড ভ্যালু 50 কারো কারো নাম আটবে বাট যতটুকু আমরা জানি ততটুকু কিন্তু তাদের নিক নেম এগুলো হ্যাঁ সনাত জয়সুরিয়া বলে না ওটা নিক নেম আরো অনেক কিছু ওদের সাথে মানে আগে পিছে অনেক কিছু আছে এরপরে কি আছে বলেন স্টুডেন্ট ইমেল স্টুডেন্ট ইমেল এটাও ওয়ার্কারে যাবে না আচ্ছা 50 দিয়েছে এটাও ভুল করেছে যাই হোক আর কি স্টুডেন্ট ফোন না মোবাইল একজন মোবাইল বল একজন ফোন হ্যাঁ ফোন আমি দিচ্ছি মোবাইল লিখছি ফোন তাই না মার্কেটে ভুল করে আমি সেল করছি মোবাইল বলছি স্মার্টফোন স্মার্ট মোবাইল বলতে সমস্যা কোথায় তাই না যাই হোক এখানে এত লম্বা ফিল্ডের দরকার কি ঠিক কথা যে এত লম্বা ফিল্ডের দরকার কি এখন ওইটা আপনি জিমেল কে জিজ্ঞেস করেন যে ওরা কেন ল্যাম্প সেট করে নাই ইমেল অ্যাড্রেস তৈরি করার সময় যত টাইপ করব ততই নেবে রাইট ইমেল অ্যাড্রেস অনেক লম্বাও তৈরি হতে পারে বাধ্যবাধকতা নেই জিমেল ইয়াহমেল হটমেল চেক করে দেখবেন রাইট আপনি যদি ট্রাই করেন পারবেন 200 ক্যারেক্টারের ইমেল অ্যাড্রেস 250 ক্যারেক্টারের ইমেল অ্যাড্রেস পারবেন না পাবেন তো কপি করে পেস্ট করবেন হ্যাঁ আপনার ওই ইমেল অ্যাড্রেসকে হ্যাক করারও চেষ্টা করবে না ইমেল অ্যাড্রেস কি বুঝবে না বুঝতে পেরেছেন অনেকে ইমেল অ্যাড্রেস অনেক লম্বা লম্বা রাখে ফর সিকিউরিটি রিজন কেউ চিন্তাই করতে পারবে না বাট কেউ যদি মনে রাখারও চেষ্টা করে সেও পারবে না রাইট সো আমি দেখেছি মোর দেন 100 ক্যারেক্টারের 7-8টি ইমেল অ্যাড্রেস আমারই জানা আছে এটা আমার এক ক্লায়েন্টের জন্য ডেভেলপ করতাম যখন সফটওয়্যার ডেভেলপার হিসেবে তখন বেসিক্যালি আমাদের একটা সফটওয়্যার ছিল প্রিমিয়াম ওয়েব কার্ড যেখানে আমরা কাজ করতাম ওখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করার জন্য $299 দিতে হতো সো $299 অ্যাকাউন্ট করতাম $299 দিয়ে অ্যাকাউন্ট করার পর তাকে আমরা একটা ই কমার্সের অ্যাডমিন প্যানেলের যেরকম হয় সেরকম একটা মডিউল তাকে দিয়ে দিতাম আর কি সো ইনফ্যাক্ট প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মডিউল পেত যে ইন্ডিভিজুয়াল ইন্টারফেস পেয়ে যেত এবং সেখান থেকে সে প্রোডাক্ট বানিয়ে ওই কোডগুলো তার সাইটে একদম স্ট্যাটিক সাইটে নিয়ে পেস্ট করে দিলেই ওই ই কমার্সের সাইটের মতো চলে আসতো তার মানে আমার সাইটেরই কার্ট আমার সাইটেরই সবকিছু চেক আউট এভরিথিং বাট তার স্ট্যাটিক সাইট দেখে মনেই হবে না সেটা স্ট্যাটিক সাইট এটা টোটালি এন্টায়ারলি ই কমার্স আর সকল ই কমার্স কাস্টমাররা লাইক আমাদের প্রায় 500 প্রাথমিকভাবে প্রথম দিনে 500-র উপরে কাস্টমার ছিল এখন 5000-এর উপরে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ই কমার্সের অ্যাডমিন প্যানেল পায় সিকিউর প্যানেল সো ওই সাইটটাতে আমরা কাজ করেছিলাম আমি ছিলাম প্রথম 2 বছর 2.5 বছর আর কি 2.5 বছর সো ওখানে পেয়েছিলাম 11 জন ক্লায়েন্ট যার ইমেল অ্যাড্রেস ছিল 100 ক্যারেক্টারের বেশি মনে থাকার মূল কারণ হচ্ছে যে লঞ্চিং ছিল 18 ডিসেম্বর 2008 তো ওখানে ফার্স্ট ডেতে বা ফার্স্ট 7 ডেজে যে অর্ডার গুলো আসবে সেটা ম্যানেজ করার দায়িত্ব ছিল আমাদের বাংলাদেশি টিমের লঞ্চিং যেহেতু আমরা করেছি
যে কোনো সেভিয়ার সিচুয়েশনের জন্য আমরা এটাকে সাপোর্ট দিতে পারি, এই জন্য 24/7 অফিস, রাইট? লঞ্চিং এর 15 দিন আগ থেকে অফিসে ছিলাম, লঞ্চিং এর পরে 7 দিনও অফিসেই থাকতে হবে, এই ছিল নিয়ম। তো ওখানে যে ম্যাস সিচুয়েশন এসেছিল সেটা হচ্ছে যে লঞ্চ হয়েছিল 18 ডিসেম্বর, 17 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে, দ্যাট মিনস 18 ডিসেম্বর। ওই দিনে রাত 3টার পর থেকে কিছু রিপ্লাই আসা শুরু করে, সাইট ব্রেকডাউন, রাইট? সাইট ডাউন হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, এই টাইপের লেখা। সো আমরা বিভিন্ন আইপি থেকে 11-12 জন ছিলাম, বিভিন্ন দেশের আইপি হিসেবে আমরা ভিজিট করার চেষ্টা করছিলাম যে সব দেশে ঠিক আছে কিনা। সব দেশে ঠিক আছে। অস্ট্রেলিয়ান এক ক্লায়েন্ট বলে যে না, সাইট ব্রেকডাউন। কি হয়েছে? সাইটে আমি লগ ইন করতে পারছি না, সাইট ব্রেকডাউন নাকি? বলেন প্রথম কথা, সাইট ব্রেকডাউন কাকে বলে? সাইট যদি না আসে, এরর আসে, সাদা পেজ দেখায় ব্রেকডাউন, বাট সে লগ ইন করতে পারছে না, সে বলে যে সাইট ব্রেকডাউন। এই কথার কাছে আমাদের যিনি কাস্টমার, যিনি ইনভেস্ট করেছেন $2 লাখ 2 বছরে, তো তার তো মাথা খারাপ, রাইট? কাস্টমার যখন বলেছে সাইট ব্রেকডাউন, তো ওখান থেকে প্রেশার, এখানকার প্রেশার সব একদম সিটি বাজা শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রেশার কুকারের সিটি। বিষয়টা বোঝার চেষ্টা করেন, সে লগ ইন করতে পারছে না, নাম্বার অফ কাস্টমার লগ ইন করা শুরু করেছে। সো 700 রেজিস্ট্রেশন হয়েছে, পরে 200 মতো উইথড্র হয়ে গেছে। এটা নর্মালি অনেকে করে, যে নতুন সাইট আসলো একটু দেখে শুনে করে টাকাটা উইথড্র করে নেই। অপশন আছে তো, 3 দিনের মধ্যে আপনি উইথড্র করতে পারেন, 1 মাসের মধ্যে আপনি উইথড্র করতে পারেন। তো 11-12 জন ক্লায়েন্ট লগ ইন করতে পারে না। রিজনটা কি? কেউ খুঁজে পায় না। সবাই লগ ইন করে, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট তারা লগ ইন করতে পারে না। কারণ তাদের ইমেল অ্যাড্রেস 101 ক্যারেক্টার হলেও তারা লগ ইন করতে পারবে না। কারণ কি? লাস্ট ক্যারেক্টারটা ডেটাবেজেই নেই। ম্যাক্সিমাম ইমেল অ্যাড্রেস ছিল 178 ক্যারেক্টার একজন মানুষের। সেটা কিভাবে থাকবে ডেটাবেজে? কারণ আমাদের ডেটাবেজে ফিল্ড ছিল কি 100 ক্যারেক্টার লেন্থ আমরা রেখেছিলাম, যেটা খুঁজে বের করতে আমাদের বেগ পেতে হয়েছে। এই জন্যই মনে আছে, আফটার 8 ইয়ার্স স্পষ্ট মনে আছে। সো ডেটাবেজ ইমেল অ্যাড্রেস গুলো আমরা পিক করেছিলাম, দেন স্ক্রিপ্ট চালিয়ে ওটাকে আমরা আপডেট করে নিয়েছিলাম, এবং ডেটাবেজের ফিল্ড চেঞ্জ করতে তো সময় লাগার কথা না। সো সলিউশনটা ছিল 1 মিনিটের, বাট খুঁজে পেতে সময় গেছে প্রায় 250-300 মিনিট। 4-5 ঘন্টা সময় ব্যয় করার পর আমরা ফাইন্ড আউট করতে পেরেছিলাম প্রবলেমটা কোথায়। বুঝতে পেরেছেন? সো এরপর থেকে প্রফেশনাল প্রজেক্টে কখনোই ইমেলের অ্যাড্রেস 255 ক্যারেক্টারের নিচে আমরা লিখি না। বুঝতে পেরেছেন? ওটা কাইন্ড অফ এক্সপেরিয়েন্স বলা হয়, যে আপনি সব ঠিক আছে সাইটের, ওই যদি সব ব্রাউজারও ঠিক আছে, আই ব্রাউজারে গিয়ে একটু এদিক সেদিক হয়েছে, মানে একটা বাটন একটু উঁচুতে, একটা বাটন একটু নিচুতে, সাইট ব্রেকডাউন, সাইটে কিছু হয় নাই, কি বানিয়েছেন? আপনারাও তো তাই করেন। কাপড়ে সবকিছু ঠিক আছে, যদি এক জায়গায় একটা ফুটা থাকে, নতুন কাপড় কেন নিব? একটু ফুটা আছে দেখা যাচ্ছে, বাট খুব নেগলিজেবল, রাইট? এমন একটা জায়গা যেটা ফুটাটা দেখা যাওয়ার কথাও না, তারপর আমরা নেই না প্রোডাক্ট, তাই কিনা? ডিফেক্ট আছে, বিষয়টা তাই আমাদের অতটা সিনসিয়ার হয়ে কাজ করতে হবে, যে কোন লেভেলে আমাদের চোখ রাখতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট ডেফিনেটলি তার প্রোডাক্ট নেবে না। ওকে, সো লেন্থটা কেন বুঝতে পারছেন? সো ভার্কার তো জায়গা দখল করে রাখে না, আমার বেশি লেন্থ দিয়ে তো লস নেই। ইন্টিজারে না লস আছে? হ্যাঁ, ইন্টিজার পুরো জায়গা এভাবে ধরে রাখে। আমি যদি ফোন নাম্বার সবই তো নাম্বার, আমি তো ইন্টিজার দিতেই পারতাম, তাই কিনা? নর্মাল রুলস অনুযায়ী তাই বলে যে ইন্টিজার ভ্যালু ইন্টিজারই হবে, বাট আমি ভার্কারে রাখতে পারি, কারণ ফোন নাম্বার দিয়ে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করবো না, রাইট? তো যেহেতু আমি ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন করছি না, তাকে আমি স্ট্রিং আকারে রাখতেই পারি। ভার্কার মানে কি? স্ট্রিং। ইন্টিজার মানে কি? নাম্বার, রাইট? যখন নাম্বার ডেটাবেজে থাকে 1 নাম্বার 2 বাইট, আর 1 স্ট্রিং 1 ক্যারেক্টার 1 বাইট, মানে অর্ধেক জায়গা বলি। ইউজ ডাটা, HTML এর ট্যাগ, নিউ লাইনস, এগুলোর জন্য টেক্সট ইউজ করা হয়। ভার্কার এগুলোকে রাখতে পারে না, নিউ লাইন, HTML ট্যাগ, এগুলো কোনো কিছুই ভার্কার রাখতে পারে না।
বুঝতে পেরেছেন? তো ইন্টিজারের একটা 1 ইন্টিজার 2 বাইট, দ্যাট মিন্স 4 ইন্টিজার কত হবে? 8 বাইট। আমি যদি 1 ও রাখি 8 বাইট, 2 রাখছি 8 বাইট, 9 রাখছি 8 বাইট, 11 রাখছি 8 বাইট, আবার 9999 ও কি 8 বাইট। মানে 1 এর জন্য 8 বাইট, ম্যাক্সিমাম ভ্যালুর জন্য 8 বাইট। বাট আমি যদি বলি varchar 256, কারো ইমেল অ্যাড্রেস যদি হয় 10 ক্যারেক্টার, 10 বাইট, রাইট? কারো ইমেল অ্যাড্রেস যদি হয় 255 ক্যারেক্টার, তাহলে 255 বাইট। আপনি যা দিচ্ছেন ততটুকুই ডেটাবেস রাখবে, বাকি জায়গাটুকু ছেড়ে দেবে, বাট ইন্টিজার জায়গা ছাড়ে না। বিষয়টা বোঝা যাচ্ছে? এই কারণে যখনই দেখবেন যে কোনো একটা নাম্বার ভ্যালু, ইন্টিজার ভ্যালু ডেটাবেজে আসছে বাট তার কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন হবে না, তাকে আমি অনায়াসেই কি ভার্কারে রেখে দিতে পারি। মোবাইল নাম্বার, জিপ কোড, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নাম্বার, এই নাম্বারগুলোকে আপনি অনায়াসেই ভার্কার দিতে পারেন, জায়গা অনেকটাই কমে আসবে। ওকে, সো আমাদের ডেটাবেস টেবিল হয়েছে। সবকিছু যদি ঠিক থাকে, আমি জাস্ট কোডের প্যাটার্নটা দেখি কি হিসেবে করা হয়েছে, কোন প্রসেসে নেওয়া হয়েছে এটাকে। ডে 19 এ আছে, আমি অ্যাড স্টুডেন্টে আছি। স্টুডেন্টকে রিকোয়ার করা হয়েছে, দ্যাট মিন্স স্টুডেন্ট একটা পিএসপি ফাইল স্ট্রেট ফরওয়ার্ড এখানে ডেটাবেসের কানেকশন দেওয়া হয়েছে মাইস্কুয়েল আই ফাংশন ইউজ করে। আমাদের ফাংশনের কাজের কি অবস্থা? সানডে রিপোর্ট, গ্রুপ মেম্বার্স, হ্যাঁ আপলোড দিয়েছেন, গ্রুপ 1 আপলোড দিয়েছে, গ্রুপ 2, গ্রুপ 2 কারা ছিল আপলোড দিয়ে দেন, ঠিক আছে? দেন আপলোড দেওয়ার পর প্রত্যেকটা গ্রুপের ডাটা মার্জ করে ফেলবে লিস্ট অনুযায়ী, এ বি সি ধরে মার্জ করে অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে? এবং ফাইনাল মার্জ ফাইলটা আমি নিব, এ বি সি, সরি গ্রুপ 1 to 8, তাই না? 8টা গ্রুপ হয়েছে না? 1 to 8, 9টা গ্রুপ হয়েছে। তো এটা একটু খেয়াল রাখেন যে এমন 9টা গ্রুপই লাস্ট ডেতে আপলোড করেছে কিনা, তো ট্র্যাক করেন 9টা গ্রুপই আপলোড করেছে কিনা। আর যদি না করে থাকে, গ্রুপ 3 কারা কারা আছে? গ্রুপ 3 তে আপলোড হয়েছে। 4 কোন গ্রুপ? গ্রুপ মেম্বার 4 এর কেউ আসে নাই? 5 আপনার গ্রুপে আর কই করেছেন? এখনো শুরু করেন নাই? আপলোড করে দেন, হ্যাঁ। গ্রুপ 5, 6 তাড়াতাড়ি, হ্যাঁ। দেন পরের কাজটাও কিন্তু বলে দিয়েছি, প্রত্যেকটা গ্রুপের ডাটা ডাউনলোড করবে এবং মার্জ করবে প্রত্যেকেই। আচ্ছা, তারপর 7, লাকি 7 একজন আছে, ফুল কমপ্লিট হয় নাই। আপনার আরেকজন মেম্বার কোথায়? উনি আসছিল গতকাল। কি অবস্থা, শেষ করেন নাই কেন? আজকে তো সোমবার, পিছিয়ে যাবো তো, রাইট? গ্যাপ হয়ে যাবে। 8 গ্রুপ, আপনি কোন গ্রুপের? গ্রুপ 3। আচ্ছা, আপনারা গ্রুপ 8, আপনি কোন গ্রুপের? নতুন, ফার্স্ট ক্লাস, থার্ড ব্যাচ ছিল না? এখানে শিফট করেছে, এগুলো জানা আছে? গুড। আচ্ছা, আপনাকে তাহলে একটা গ্রুপে দিতে হবে। 8 সবাই তো শেষ। 9 কোথায়? 9 এ কেউ আসে নাই, সাজ্জাদ তো সেদিন আসেই নাই। দেখি তাহলে 8, 9 গ্যাপ, 7, 8, 9 পিছিয়ে আছে কিন্তু অনেক, হ্যাঁ। আচ্ছা, এখানে র প্রসেসে আমি যেটা দেখতে পাচ্ছি যে
কিছু ফাংশন লেখা হয়েছে এবং সুন্দর করে কাজগুলো করার জন্য কোড লেখা আছে। আমি একটু জাস্ট রিভিউয়ে যাই। আমরা নরমালি যেটা জেনে থাকি যে যখনই কোনো ফর্ম আমরা তৈরি করি, ফর্মের একটা অ্যাকশন থাকে এবং ফর্মের একটা মেথড থাকে। বাটনটা যখন সাবমিট, যখন হিট করি, মেথড যদি পোস্ট হয়, ডাটাগুলো চলে যায় কোথায়? পোস্ট অ্যারেতে, রাইট? ডেটাগুলো চলে যায় পোস্ট অ্যারেতে। পোস্ট একটা গ্লোবাল অ্যারে এবং সেটা আমি যে কোনো ফাইল থেকেই রিড করতে পারি। বাট বেটার হচ্ছে যে আমি যেখান থেকে রিড করেছি সেখান থেকেই কি করা, মানে যে ফাইল থেকে হিট করেছি সেই ফাইল থেকেই ডাটাটা রিড করা, কারণ আমার অ্যাকশনটা কি দেওয়া আছে? ব্ল্যাঙ্ক, রাইট? সো আমার অ্যাকশনটা কিন্তু ব্ল্যাঙ্ক। সো আমার ডাটাটা চলে গেছে কোথায়? পোস্ট অ্যারেতে। সো যেটা, এটাকে যদি আমি আরেকটু ভুল নেই, যে একটু খেয়াল করেন যে ফাইলটাকে লিঙ্ক করা হয়েছে, দেন একটা ফাংশনকে কল করা হয়েছে, সে কিছু একটা রিটার্ন করবে আমাকে, রাইট? তো যখন আমি ফাংশন কল করেছি, এই ফাইলে গিয়ে শুরুতে কি করা হয়েছে? এখানে ডেটাবেজের কানেকশন দেওয়া হয়েছে। কানেকশনের জন্য মূলত 4টা ভেরিয়েবলের প্রয়োজন পড়ে: হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড আর ডেটাবেস নেম। তো MySQL I কানেক্ট ফাংশনের নর্মাল রুলস অনুযায়ী, লোকাল ডাটা অনুযায়ী আমাদের হোস্ট নেম লোকাল হোস্ট, ইউজার নেম রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আর ডেটাবেস নেম আমি যে কোনো নাম দিতে পারি, সেই নামটা দিয়ে MySQL কানেক্ট ফাংশনে গেলেই সে এটাকে কানেক্ট করবে এবং একটা কিছু রিটার্ন করবে, যেটা আমি একটা ভেরিয়েবলে রেখে দিয়েছি। যদি সে ফলস রিটার্ন করে, আমি বলছি কানেকশন ফেইল, এররটা আমরা বলে দিচ্ছি। আদারওয়াইজ কি, যদি ইফে না ঢোকে, ফলস হলে এখানে কি আসবে? ফলস, সামনে নট বসালে কি হয়? ট্রু, তাহলে তো ভেতরে ঢুকে যাবে। আর যদি এখানে কানেকশন হয়ে যায়, সে নিচে চলে আসবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা এখানে এসে চেক করছি যে ইসেট পোস্ট কিনা, রাইট? দেন ইসেট পোস্ট হলে দেন আমি এখান থেকে এই ইনফরমেশন গুলো ভ্যালুতে পোস্ট থেকে দিয়ে দিয়েছি। বাট এটা পোস্ট থেকে না দিয়ে বেটার প্র্যাকটিসটা হবে এরকম যে আমি পোস্টটাকে এখান থেকে ধরলাম, সরি, এটা ধরতে হবে পোস্ট নামেই, রাইট? পোস্টের ভেতরে আমার ডাটা আছে। আমি বলেছিলাম ফাংশনের ক্লাসে যে প্যারামিটার অ্যারে আকারে পাস করা যায়। তো আমি যখন এই পোস্ট অ্যারেটাকে এখান থেকে পাস করছি, এখানে আমি এটাকে যে কোনো নামে ধরতে পারি, রাইট? আমি যে কোনো নামে এটাকে ধরলাম। পোস্টের সব ডাটা এখন কার মধ্যে আছে? ডাটা অ্যারের মধ্যে আছে। এখন আমার আর স্টেটমেন্টের দরকার নেই। স্টেটমেন্টের প্রয়োজন ছিল কখন? যখনই এই ফাংশনটাতে আসছিলাম উইদাউট সাবমিশন, তখনই এরর আসার কথা ছিল, রাইট? ইন্ডেক্সটা মিসিং। বাট আমি যখন পোস্ট হিট করব, দেন বাটন দিয়েই তো এখানে আসবে, রাইট? ডাটা দিয়ে এখানে রিপ্লেস হবে। দেখি, হ্যালো, হ্যাঁ শফিল আলম বলছি। জি জি বলেন। একটু আসতে হবে যে আমাদের অফিসে, এসে কথা বললে বেটার। এটা লেক সার্কাস কলাবাগান। আমার একটা ই কমার্স আসবে, ই কমার্স আমি পেমেন্ট গেটওয়েটা অ্যাড করবো। আমি 5টা পর্যন্ত আছি। আমি আছি আগামীকালকে সকালে 12টা পর্যন্ত আছি, দুপুরের পর মানে 2টার পর থেকে রাত 9টা পর্যন্ত আছি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। দেখেন এখানে কি করা হয়েছে, তাহলে আমি এই কাজটা করতে পারি, তাই না? এই ডাটা অ্যারে থেকে আমি ডাটাটা নিয়ে এখান থেকে দিয়ে দিলাম, বললে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, সো এটা করার মূল কারণ হচ্ছে আমি যখন পোস্ট থেকে দিচ্ছি, চেইনিং এ একটু গ্যাপ মনে হচ্ছে, তাই না? যেহেতু আমি অ্যাকশন দেই নাই, আমি সরাসরি কিন্তু student.php ফাইলে যাচ্ছি না। আমি যদি সরাসরি student.php ফাইলে যেতাম, অ্যাকশনটি student.php ফাইল হতো, সেক্ষেত্রে আমি যেটা করতাম, ওখান থেকে পোস্ট রিসিভ করতাম। বাট যেহেতু আমি অ্যাকশন দেই নাই, ভ্যালুগুলো এই পেজেই আগে রিসিভ করতে হবে। আমি পোস্ট অ্যারেটা রিসিভ করলাম এবং রিসিভ করার পর এটাকে আমি প্যারামিটার আকারেই পাস করে দিয়েছি।
সো অ্যারেটা যখন আমি পাস করেছি তখন এটা ডিরেক্ট অ্যারে, এখন আমরা পোস্ট থেকে ডাটা নিব না, আমরা সরাসরি ডাটা নিচ্ছি কোথা থেকে, ডিরেক্ট অ্যারে থেকে, এবং কোয়েরির মধ্যে সেটাকে রান করাচ্ছি। লিনাক্স সার্ভারে গেলে অ্যাবনর্মাল অ্যাকশন এক্সিকিউট হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের কোডের, যদি চেইনিংটা প্রপার না হয়, আমি প্রপার প্রসেস অনুযায়ী যদি না যাই। আমার উইন্ডোজ সার্ভারে ইটস ওয়ার্কিং ফাইন, বাট লিনাক্সে গেলে যে কোনো সময় প্রবলেম ক্রিয়েট হতে পারে। ওকে, আচ্ছা, সো এই যে এখানে একটা লিঙ্ক ভেরিয়েবল আছে না, সরি লিঙ্ক নামে একটা ভেরিয়েবল আছে, এটাকে আমরা গ্লোবাল থেকে কল করছি। হ্যাঁ, গ্লোবালি এই ভেরিয়েবলটা আছে, এটা যদি আমরা ফাংশনের মধ্যে ইউজ করতে চাই তাহলে ভেরিয়েবলের সামনে গ্লোবাল লিখে দিলে আমরা খুব সহজে ইউজ করতে পারি। এবং এর ভেতরে বেসিক্যালি কি আছে, কানেকশন প্যারামিটারটা আছে, রাইট, যেটা MySQL কোয়েরি সকল কেসে ইউজ করতে হয়। ফার্স্টে কোয়েরি দেন লিঙ্ক, মানে ওই প্যারামিটারটা আমাকে দিতে হয়, এটা ম্যান্ডেটরি, না দিলে কিন্তু এরর আসবে। সো ইনসার্ট করার জন্য যেটা আমরা জানি যে ইনসার্টের একটা কোয়েরি আছে, ইনসার্ট ইনটু, তারপরে টেবিল নেম লিখতে হয়, তারপরে টেবিলের কলামগুলোর নেম দিতে হয়, দেন ভ্যালুস এর মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দিতে হয়, এটা আমরা নরমালি জানি। এবং যখন কোয়েরিটা লেখা হলো স্টেটমেন্টের মধ্যে আমরা কোয়েরিটা রান করে দিলাম, এবং এই স্টেটমেন্ট যদি মানে এই ফাংশনটা যদি রান করে ট্রু রিটার্ন হবে, দেন মেসেজটা কি হবে, ভেরিয়েবলে গিয়ে রিটার্ন করে দিব, আদারওয়াইজ আমরা বলবো কোয়েরি প্রবলেম, এররটা আমি শো করে দিচ্ছি, তাই কিনা। তো এটা ছিল নর্মাল প্রসেস যে আমি কিভাবে ডাটাটাকে সেভ করছি। তো সেভ করার জন্য এই প্রোগ্রামিং এ বা কোডে কারো কোনো প্রবলেম আছে কিনা, দেন আমি পরের স্টেপে যাব। আমি একটু চেক করে দেখি যে ডাটাটা ইনফ্যাক্ট সেভ হচ্ছে কিনা। যে কোনো ভাবে ওর কাছে ভ্যালু দেন, যে কোনো ভাবে ভ্যালু দিলেই কাজ করবে। আমাকে শুধু তার কাছে ভ্যালু পৌঁছতে হবে। ওকে, ডাটা সেভ হয়েছে, আমাকে মেসেজ দেখাচ্ছে, তার মানে আমার এই টেবিলে এখন ডাটা এসেছে, একটা রেকর্ড এসেছে, খেয়াল করেছেন। ওকে, আমি আরো দু একটা রেকর্ড এ যাই যাতে আমরা এডিট ডিলেটের কাজটাও দেখতে পারি। আমার কাছে তিনটা রেকর্ড আছে, আমার টেবিলে ডাটা, তিনটা ডাটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো ভিউ করি, আমাদের তিনটা রেকর্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে, আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, দেন এডিট, ডিলেট, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে। এখন দেখি যে ভিউ স্টুডেন্টের কোডটা কিভাবে লেখা হয়েছে। ভিউ স্টুডেন্টে যখন যাওয়া হচ্ছে তখন আবার লিঙ্ক করা হয়েছে, একটা ফাংশনকে কল করা হয়েছে, সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো, সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো। আমরা জানি যে সকল ডাটা তুলে নেওয়ার জন্য টেবিলে যদি সবগুলো কলাম তুলে নিতে চাই, সিলেক্টের পর স্টার লিখতে হয়। যদি স্পেসিফিক কলাম তুলতে চাই তাহলে কলামের নাম কমা কমা দিতে হয়। লাইক আমার 20টা কলাম আছে, আমার 20টা কলামের ডাটা দরকার নেই, বাট সবগুলো রেকর্ড দরকার, সবগুলো রো দরকার, ঠিক আছে। তখন আমরা লিখবো সিলেক্ট যে কলামগুলো আমার দরকার, কলাম 1, 2, 3, 4, 9, 11, 20, রাইট, দিলাম, এই 5টা কলাম আমার আসবে ফ্রম টেবিলের নাম। যত কলাম রো আছে সব রো আসবে, বাট কলামগুলো ফিল্টার হয়ে যাবে। 20টার জায়গায় আমার কয়টা আসবে, 5টা। সেটা বুঝতে পেরেছেন? যখন স্টার মেরে দিব তখন সবগুলো কলাম চলে আসবে। ডেফিনেটলি বিগ ডেটা যদি হয়, বিগ ডেটার ক্ষেত্রে আমার যদি প্রয়োজন না থাকে 20টা কলামের ডাটা, তখন আমার স্টার কোয়েরি লেখাটা বোকামি। বাট যদি বিগ ডেটা না হয়, আমি যদি ডাটা সব নিয়ে আসি, সেক্ষেত্রেও আমার কোনো সমস্যা নেই। কারণ বিগ ডেটা বলতে যে লাইক 2, 4, 5 লাখ ডাটা আমরা বিগ ডেটা বলি না।
যদি এর সংখ্যা বাড়ে সম্ভাবনা থাকে, লাইক ক্রোর্স ডাটা হয়ে যাচ্ছে 50 লাখ 60 লাখ ডাটা, তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকেই তুলে নিয়ে আসবো। ঠিক আছে, যে কলামগুলো আমাদের দরকার পড়বে। এখন কোয়েরি ডাটাটা নরমালি কি হয়, যে যখন আমি কোয়েরিটা লিখলাম, এটাকে আমরা MySQL i কোয়েরি দিয়ে রান করালাম। বেসিক্যালি MySQL যখন ডাটা রিটার্ন করে তখন কিন্তু সরাসরি ডাটাটাকে রিটার্ন করে না। আমার ডেটাবেসে 3টা রো আছে এবং প্রত্যেকটা রোতে 3-4টা করে কলাম আছে। এই ডাটাগুলো সে যখন দিতে যাবে সরাসরি এত ডাটা পিক করে আমাকে সে পাঠাতে পারবে না, কোয়েরিটা অনেক স্লো হয়ে যাবে। যেহেতু ডাটাটা ট্রান্সফার হচ্ছে ডেটাবেস সার্ভার এবং ওয়েব সার্ভারের মধ্যে, সো প্রাথমিকভাবে কোনো ডেটাবেস সার্ভারই সরাসরি ডাটা রিটার্ন করে না। সে যেটা করে, আমরা যে কমান্ড দিচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, যে কমান্ডটা ডেটাবেসে যাচ্ছে ওই অনুযায়ী ডাটাটা তুলে ডেটাবেসেরই একটা নির্দিষ্ট লোকেশনে রাখে। ডাটাবেসের মধ্যে একটা লোকেশন আছে যাকে আমরা নরমালি বলে থাকি রিসোর্স লোকেশন। ওই রিসোর্স লোকেশনে ডাটাটাকে রেখে লোকেশনের অ্যাড্রেসটা আমাদের কাছে পাঠিয়ে দেয়। পরে আমরা ওই লোকেশনে ঢুকে ঢুকে প্রয়োজন অনুযায়ী ডাটা নিয়ে আসি। তখন কিন্তু সব ডাটা আমরা একবারে যদি পিক করতে চাই, এত ডাটা নিয়ে ডাটা ট্রান্সফার হতে ডেফিনেটলি অনেক সময় কিল হয়ে যাবে। সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই যে কোয়েরি রেজাল্ট, এর ভেতরে কিন্তু আমার ওই রেকর্ডগুলো নেই, যে রেকর্ডগুলো 3টা রো কলাম এগুলো কিন্তু নেই। এর মধ্যে কি আছে, লোকেশনের অ্যাড্রেসটা আছে যেখানে ডাটাটা রাখা হয়েছে। ওকে, আচ্ছা, এটা রিটার্ন হলো, এখান থেকে আমরা ধরলাম দ্যাট মিনস কোয়েরি রেজাল্ট। আমি যদি এখানে এসে দেখি যে কোয়েরি রেজাল্টে কি আছে, কোয়েরি রেজাল্ট দেন এক্সিট। Object of class MySQL result could not be converted to string. So basically এটা একটা অ্যারে। আমাকে এররটা দেখে বুঝতে হবে যে সে মানে এটাকে MySQL query এর রেজাল্ট যেটা অবজেক্ট, এটা আমরা স্ট্রিং আকারে প্রিন্ট করাতে চেয়েছি। ইকো মানে কি, যে কোনো কিছুকে স্ট্রিং আকারে সে প্রিন্ট করে দেবে। সো সেটাকে করতে পারছে না। দ্যাট মিনস যেটা এসেছে সেটা একটা অ্যারে। আমি যদি অ্যারেটাকে ডাম্প করতে চাই, অ্যারে থেকে ডাটা দেখার জন্য আমরা নরমালি কি করে থাকি, প্রিন্টার ইউজ করি। লেটস চেক যে এর ভেতরে কি আছে, একটু খেয়াল করেন। জাস্ট ইনফরমেশন আছে, কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট 4, লেন্থ নেই, নাম্বার অফ রোজ 3, MySQL i রেজাল্ট অবজেক্ট আকারে এখানে ডাটাগুলো দেখাচ্ছে। সো ওই অ্যাড্রেসে কি কি ইনফরমেশন আছে সেগুলো কিন্তু সে আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, এটা তাদের টাইপ 0, দ্যাট মিনস এর ভেতরে যদি কোনো কিছুতে সে গরমিল পেত তাহলে মানে এই টাইপ 0 দিয়ে অনেক কিছু সে মিন করে। এরও রিপোর্টিং এর বিভিন্ন ইস্যু এর মধ্যে আছে যে এই নাম্বার মানে কি এই প্রবলেম, আরেকটা নাম্বার দিয়ে ডিফারেন্ট প্রবলেম, ভিন্ন আরেকটা নাম্বার দিয়ে ডিফারেন্ট প্রবলেম। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু চেক করে দেখি। যখন আমরা এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, while লুপে আমরা দিয়ে দিয়েছি ফাংশনটা ইউজ করা হচ্ছে কি MySQL i face so। এখানে আমরা ওই রিসোর্স লোকেশনটা দিয়ে দিয়েছি। তো সেখান থেকে যেটা হবে, ফাংশন একটা একটা করে ইন্ডেক্স ধরে ধরে, লাইক ফার্স্টে আনলো কি 0 ইন্ডেক্স, 0তম রোতে কয়টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে না, আইডি, নেম, ইমেল আর মোবাইল। সো আমি পিক করলাম, এর ভেতরে এটা কি হয়ে গেল, একটা 1D অ্যারে, এবং সেগুলোকে প্রিন্ট করলাম। আবার যখন while রিপিট হবে তখন কি 1 নম্বর রো আসবে, প্রথমবার আসছে কি 0, এখন আসলো কি 1, তারপর আসবে 2। যত রেকর্ড থাকবে লুপ অটোমেটিক সেভাবে ঘুরতে থাকবে, চলতে থাকবে। এই কারণে কি নাম্বার অফ রো কাউন্ট আছে না। সো এই ফেচ অ্যারেতে যখন আমি এই অ্যারেটা পাস করে দিচ্ছি, সে সেই অনুযায়ী সুন্দর করে ডাটাগুলোকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। লুপ করছে, একবার করে যাচ্ছি লোকেশনে, একটা করে ডাটা নিয়ে আসছি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেরি ফাস্ট এক্সিকিউট হয়, বাট একটা একটা করে যখন ডাটা নিয়ে আসি ট্রান্সফার টাইমও অনেক কম। একবারে তো আমি ডাটা চাচ্ছি না, আপনি হয়তো একটু একটু করে অনেক সময় ওয়েট করতে পারেন, বা আমরা চাইলে আপনাকে একটু একটু করে অনেক সময় ওয়েট করাতে পারি, বাট আমাকে মাঝে মাঝে আসতে হবে। আমি 2 মিনিট কথা বলে গেলাম, ওয়েট করেন, আবার অন্য জায়গায় গেলাম, 10 মিনিট পরে এসে আবার 2 মিনিট কথা বললাম,
আপনি কিন্তু এইভাবে 2-3 ঘন্টাও থেকে যেতে পারেন, বাট এক টানা যদি আপনাকে 20 মিনিট বসিয়ে রাখি আপনি কিন্তু থাকবেন না, তাই কিনা? আচ্ছা, সো প্রোগ্রামিং এ অনেক সময় অনেক ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। সো আমরা সিলেকশনটাও আই থিঙ্ক বুঝলাম, রাইট? যে গতদিন যদি আলোচনা হয়েছে, আমি ডিটেলে যাচ্ছি না, বাট আমি একটু রাফলি এটাকে আলোচনা করতে করতে যাচ্ছি। দেন লুপ কি করে, একটা একটা করে কাউন্ট করে যায়, রাইট? সো ফেস এসক ফাংশনের মধ্যে যখন আমি ওই যে রিসোর্স লোকেশনটা দিচ্ছি, তখন কিন্তু রিসোর্স লোকেশন থেকেই কারেন্টলি কোন রোটা রিটার্ন করতে হবে সেটার ডিসিশন নেবে। সে যদি লুপের মধ্যে না থাকে, কততম বার সে লুপিং করেছে সেটা তো সে ভুলে যাবে, কারণ ফার্স্ট লুপিং এ যখন আসলো তখন প্রথমবার সে 0 পাঠাবে, রাইট? সো ফেস এসক 0তম ইন্ডেক্সের ভ্যালু তুলে নিয়ে আসবে, তারপরে যখন লুপ ঘুরবে তখন কি 1 হয়ে গেছে না, তখন সে 1 এর ইন্ডেক্সের ভ্যালু নিয়ে আসবে। সো এই ফাংশনটা যদি লুপের বাইরে থাকে এটা কাজই করবে না, একটা ভ্যালুই আসবে, মানে আপনি ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুই পাবেন, যদি ওখানে অনেকগুলো ভ্যালু রয়েছে। ফর ইচ লুপ দিয়ে না, ফর ইচ লুপ দিয়ে আপনি আনতে পারবেন না। ফর ইচ লুপ বেসিক্যালি সে অ্যারে এক্সপেক্ট করে, হয়তো ফর ইচ লুপ দিয়ে আপনি এই লুপটাকে প্রিন্ট করাতে পারেন, মানে এই অ্যারেটাকে আপনি প্রিন্ট করাতে পারেন, অন্য কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা, এর পরের পার্টটা কি আছে, এডিট বা ডিলেট, তাই না? সরি, এডিটের কাজটা হচ্ছে যে আমি যখন এডিটে প্রেস করছি, এখানে এইটা হয়তো বলা হয়েছে যে আমরা শুরুর দিকে একটা ক্লাসে হয়তো একটু করে দেখিয়েছিলাম যে যদি আমরা গেট মেথড ইউজ করি, ইউআরএল দিয়ে ডাটা যায়, ডাটাগুলো চলে যায় কি দিয়ে, ইউআরএল দিয়ে। ইউআরএল এ ডাটা যাওয়ার সময় কি হয়, ফাইলের নামের পরে হোয়াট সাইন বসে, তারপরে হচ্ছে প্রথম ইনপুট বক্সের নাম ইকুয়াল দিয়ে তার ভ্যালু, মাঝখানে কি বসে, এন্ড, তারপরে দ্বিতীয় ইনপুট বক্সের নাম ইকুয়াল দিয়ে ভ্যালু, তারপরে আবার এন্ড, তারপরে কি বসে, থার্ড ইনপুট বক্সের নাম, তারপরে ইকুয়াল দিয়ে তার ভ্যালু, রাইট? এটা একটু আমি চেক করে দেখাই। আমাদের অ্যাড স্টুডেন্ট আছে না, এখানে যদি আমরা ফর্মে মেথড হিসেবে গেট ইউজ করি add student, then student name, email address, ও এটা ইনসেট কেন মেরেছিল এবার বোঝা যাচ্ছে, ওকে, নো ইস্যুজ, ইনসেট মেরে দেওয়া যাবে। আচ্ছা, রিকোয়ার করা আছে, দিলাম, ইউআরএলটা খেয়াল করবেন, দেখেন ইউআরএলটা লম্বা হয়ে গেছে না, হোয়াট সাইন এর পরে এটা প্রথম ইনপুট বক্সের নাম, স্টুডেন্ট নেম ইকুয়াল দিয়ে ভ্যালু, দেন এন্ড পারসেন্ট স্টুডেন্ট ইমেল, তারপরে ভ্যালু, খেয়াল করেছেন, দেন এন্ড পারসেন্ট স্টুডেন্টের, এইটা বেসিক্যালি কি স্টুডেন্ট ফোন, তারপরে তার ভ্যালু, দেন বাটন, তারপরে তার ভ্যালু, রাইট? সো পোস্ট ইউআরএল দিয়ে ডাটা পাস করে, সরি গেট ইউআরএল দিয়ে ডাটা পাস করে। সো আমরা যখন কোনো কিছুকে এডিট করতে যাব, তখন কিন্তু কাকে এডিট করতে যাচ্ছি তার আইডিটা আমার লাগবে, কারণ প্রথমে তার আইডিটা ধরে ডেটাবেস থেকে তার রেকর্ডটা তুলে এনে ডিসপ্লে করাতে হবে, রাইট? সো যে ভ্যালুটা এডিট করতে যাচ্ছি, আমি যদি আগের ভ্যালু না দেখাই, সে তো কি ভ্যালু দিয়েছিল, কি এডিট করবে সেই তো ভুলে যাবে, রাইট? সো এর জন্য তার আইডিটা নিয়ে যেতে হয়। সো আমরা একটা কাজ করি, মেরেই রে সেট, ওকে,
তো এখান থেকে যখন আমি এডিট করতে যাব আমার আইডিটা এখান থেকে পাস করা হচ্ছে, একটু খেয়াল করেন। হোয়াট সাইন আইডি ইকুয়াল কি হবে ওই নাম্বারটা, রাইট? সো আমি এডিট student.php তে যাচ্ছি। ইউআরএল এ যখন ভ্যালু থাকবে, আমি যখন এখান থেকে এডিট করতে যাচ্ছি একটু খেয়াল করেন, ইউআরএল এ ভ্যালু আছে না আইডি ইকুয়াল কত 5। সো ইউআরএল থেকে ডাটা রিড করতে হলে গেট ইন্ডেক্সের নাম বললেই ভ্যালুটা চলে আসে। মানে আইডিটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি অটোমেটিক, ইউআরএল থেকে আমি রিড করে নিলাম। আমি যদি কাউকে ডাটা দিতে চাই তাকে আমি দুইটা উপায়ে ডাটা দিতে পারি, পোস্টের মাধ্যমে আর ইউআরএল এর মাধ্যমে, গেটের মাধ্যমে, রাইট? আমি যদি ইউআরএল দিয়ে কারো কাছে ডাটা পাস করতে চাই, ইউআরএল এ প্যাটার্ন অনুযায়ী ডাটা পাঠাবো, ওই পেজটা গেট করে সেই ভ্যালুটা রিসিভ করবে। সো আমি এডিট লিংক যখন ক্রিয়েট করেছি, এডিটের লিংক যখন ক্রিয়েট করা হয়েছে তখন edit.php হোয়াট সাইন আইডি ইকুয়াল আইডিটাও পাস করে দেওয়া হয়েছে। এটা ইচ্ছে করে করা হয়েছে যে edit.php ফাইলটা যখন ওপেন হবে তখন ইউআরএল এ এই ইনফরমেশনটুকু যেন থাকে, যাতে আমি ইউআরএল থেকে কোন আইডিটা ডাটা আমি পিক করতে চাচ্ছি সেটা আমি খুব সহজেই পেয়ে যাই। ওকে, একটু খেয়াল করেন, আমি যখন এগুলোতে তো ভ্যালু নেই, আমি যে কোনো একটাতে এডিট করছি কোনো ভ্যালু কিন্তু পাচ্ছি না। আচ্ছা, বাট আমি যাদের ভ্যালু আছে এখানে যদি এডিট প্রেস করি তখন কিন্তু আমি ভ্যালু পাচ্ছি। কারণ কি? ডেফিনেটলি কোয়েরি চালানো হয়েছে আইডি দিয়ে। এই আইডিটা যখন নেওয়া হয়েছে তখন এই স্টুডেন্ট আইডিটা আমরা একটা ফাংশনে কল করেছি, সিলেক্ট স্টুডেন্ট ইনফো বাই আইডি নামে একটা ফাংশনে। তো এই ফাংশন থেকে কিভাবে ডাটা আসছে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল স্টুডেন্ট ইনফো হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল দিস। সো আইডি ধরে খুব সহজে আমি একটা কমান্ড চালালাম, মাইস্কুয়েল কোয়েরি থেকে একটা রেজাল্ট আসলো এবং রিসোর্স লোকেশনটা পাঠিয়ে দেওয়া হলো। আদারওয়াইজ প্রবলেম হবে, এরর দেখাবে। আমি রিসোর্স লোকেশন ধরে এখানে এসে যেহেতু একটা রেকর্ড এসেছে, সো এটাকে আর লুপিং করার দরকার আছে? আইডি তো ইউনিক, রাইট? আইডি কি ইউনিক না, প্রাইমারি কি, সো ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সই নেই। সো আমি নির্দ্বিধায় এখানে লুপ ছাড়াই কি করতে পারি, পেজ এসক চালাতে পারি। এইটা বেসিক্যালি কি এখন একটা অ্যারে, কারণ এই রিসোর্স লোকেশন থেকে একটা এন্টায়ার রো এর ভেতরে এসেছে। এবং অ্যারেটা কি টাইপের? অ্যাসোসিয়েটিভ অ্যারে, কারণ ডেটাবেজের যে কলামগুলোর নাম সেটা কিন্তু এর ভেতরে আছে। এই নাম ধরে এই অ্যারেটাই কিন্তু ভ্যালু আকারে প্রিন্ট করা হয়েছে। একটু খেয়াল করেন, স্টুডেন্ট নেমের ভ্যালুর মধ্যে স্টুডেন্টের নেমটা, ইমেলের জায়গায় ইমেলটা, আর ফোন নাম্বারের জায়গায় ফোনটা ইকো করে দেওয়া হয়েছে ওই অ্যারের ইন্ডেক্স থেকে বের করে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারে না কি ধরনের অ্যারে সেটা আমাদের দেখার উপায় আছে। আমি যদি চেক করি, আমরা যখনই কনফিউজড হব তখনই ডাম্প করে দিব আর কি। হ্যাঁ, ভ্যালুটা দেখার চেষ্টা করব। প্রিন্টার স্টুডেন্ট ইনফো, যদি চাই এক্সিট করতে এক্সিট করে দেই। দেখেন এটা অ্যারে আকারে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্সে আছে, তাই না? অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, ডেটাবেজের কলাম না এগুলো, অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স আকারে আছে। আর ওই অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্সটাকেই আমরা কিন্তু এখানে ইকো দিয়ে প্রিন্ট করে দিয়েছি ভ্যালুর মধ্যে। কোনো একটা ইনপুট বক্সের ভ্যালুর মধ্যে যদি আমি পিএসপি দিয়ে কোনো কিছু ইকো করে দেই, ডেফিনেটলি সেটা দেখাবে। বা আমি যদি ভ্যালুর মধ্যে কোনো কিছু লিখে দেই সেটাই দেখাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এডিট করার ফার্স্ট স্টেপে কিভাবে ইনপুট বক্সে ভ্যালু আসছে সেটা আমরা দেখলাম, বা স্পেসিফিক ভ্যালুটা আসছে সেটা আমরা দেখলাম। আইডি ধরে কিন্তু আনা হচ্ছে, রাইট? বাট আপডেটের সময়ও কিন্তু ওই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কার ভ্যালু আপডেট হবে। সে তো মেশিন, তাকে অলওয়েজ বলে দিতে হবে, একটা সময় মিস করলেই বিপদ। আপনি লাইক ডিলেট করছেন মহানন্দে, রাইট? সো ডিলেট করতে গেছেন, আপনাকে মানে অ্যালার্টও করেছে। প্রোগ্রামিং এর সময় আপনি যেটা করেছেন, কন্ডিশনে গিয়ে হোয়ার কন্ডিশন চালান নাই ডিলেটের সময়, ডিলেট ফ্রম টিবিএল স্টুডেন্ট ইনফো। একজন যদি ডিলেট বাটন প্রেস করে মাশাআল্লাহ, রাইট? একটা ডিলেট করতে চেয়েছেন, ডিলেট হবে কি যা ছিল তা সব। যেটা বুঝতে পেরেছেন? সো আপডেটের সময়, ডিলেটের সময় যেভাবে আমার আইডি দরকার, আপডেটের সময়ও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আইডিটা চুরি করে রাখা হয়েছে, হিডেনে রেখে দেওয়া হয়েছে ফর্মের মধ্যে, যাতে আমি অ্যারেতে পেয়ে যাই।
আমরা ফর্মে অনেক ডাটাই রেখে দিতে পারি যেটা আমরা নরমালি খালি চোখে দেখতে পারবো না, নরমাল ইউজাররা সেটা বুঝবেই না। বুঝতে পেরেছেন? সো একটা হিডেন ফিল্ড রাখা হয়েছে, একটু খেয়াল করেন। ইনপুটের টাইপ হিডেন। আমি ফাতিমার জন্যই কিন্তু বলছি, আরো দু একজন আছে যারা লাস্ট ক্লাস মিস করেছে, লাইক ইউ রাইট। একটু আলোচনায় যাচ্ছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি বুঝতে ঘাটতি থেকে থাকে রিপিট হওয়ার কারণে আরেকটু ঝালাই হয়ে যাবে, রাইট? আমরা যেন স্মুথলি করতে পারি এই বিষয়গুলো। তো এবার আপডেট স্টুডেন্ট ইনফো বাটনটা হিট করার পর আমরা যে ফাংশনটাতে যাচ্ছি, আপডেট স্টুডেন্ট ইনফো, এখানে কিন্তু ঠিকই পোস্ট ইউজ করা হচ্ছে, এর আগের বার করা হয় নাই। আচ্ছা, আপডেট করার ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন, ডাটা অ্যারে হিসেবে আনা হয়েছে, গ্লোবাল অ্যারে রয়েছে, আপডেট কোয়েরি রান করা হয়েছে সিম্পল, যে আপডেট টেবিলের নাম সেট করছি স্পেসিফিক ফিল্ডে। তো সেট ডেটাবেস ফিল্ডের নাম আর ডাটার মধ্যে ফর্মের নাম, ফিল্ডের নাম ফর্মের নাম, ফিল্ডের নাম ফর্মের নাম, এবং লাস্টে গিয়ে কন্ডিশন যে কোন আইডি ধরে আপডেট হবে, হোয়ার, রাইট? এবং এটাকে মাইস্কুয়েল কোয়েরি দিয়ে যখন ফাইনালি রান করিয়েছি, রান করার পর হেডার লোকেশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা একটা বিল্ট ইন ফাংশন এবং মোস্ট পাওয়ারফুল, রাইট? বলেছিলাম না যে রিডিরেক্ট করে দেয়। সো হেডারের মধ্যে আমি লোকেশন যখন বলে দিচ্ছি, ফাইলের নাম সেই পেজটাকে লোড করে নিচ্ছে। সো আমি যদি এখানে বলি আপডেট হয়ে এখানে চলে আসে, রাইট? আপডেট হয়ে এখানে চলে আসে। সো রিডিরেকশন হলো, আমাকে ভিউ স্টুডেন্টে আবার পাঠিয়ে দিয়েছে। তোমার তিনটে স্টেপ হলো। নাও ডিলেটের যে কাজটা, ডিলেটের কাজটাও আমি একবারে সেরে নেই। ডিলেটের কাজটা হচ্ছে যে যদিও অন ক্লিক দেখানো হয়েছে, এটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট, আমি এটাকে স্কিপ করছি কারণ আমরা এখনো জাভাস্ক্রিপ্ট শিখি নাই, ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা। সো আমি ডিলেটে প্রেস করলে বেসিক্যালি আমি কোথায় যাব? ডিলেটে প্রেস করলে আমি যাব ডিলেট স্টুডেন্ট ডট পিএসপি, আইডি ইকুয়াল আমি পাস করছি। সো ডিলেট স্টুডেন্টে আমরা যদি যাই, ডিলেট স্টুডেন্টে আসি, রিসিভ করছি, ডিলেট স্টুডেন্ট ফাংশনে যাচ্ছি, স্ট্রেট ফরওয়ার্ড। ডিলেট স্টুডেন্ট ফাংশনে গিয়ে আইডি দিয়ে যখন কোয়েরি চালাচ্ছি, ডিলেট ফ্রম টিবিএল স্টুডেন্ট ইনফো হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল দিস। ওকে, ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে কোয়েরিটা লেখা হলো, কোয়েরি রান করা হলো এবং আবার ওই পেজে আমি ফেরত গেলাম। এই পেজে গেলে কি ভিউ স্টুডেন্ট মানে কি? আবার নতুন রেকর্ড তুলে নিয়ে আসো ডেটাবেস থেকে, তার আগেই তো ডিলিট হয়ে গেছে। বাট এখান থেকে যেন মনে হবে আমি যখন ডিলিট করছি তখন যেন মনেই হবে না আমি delete.php তে গিয়েছিলাম। যদি আমি লোড দিয়ে নেই, দেখেন দেখি না, আমি কিন্তু delete.php তে গিয়ে স্টুডেন্ট ফাইলে গিয়ে ডিলিট করার পর এখানে রিডিরেক্ট করেছে। লোকাল হাওয়াতে এটা ফাস্টার হচ্ছে। যদি লাইভে থাকতো তাহলে একটা হোয়াইট পেজ দেখিয়ে তারপরে চলে আসতো। বুঝতে পেরেছেন? ওই যে delete.php যে হোয়াইট পেজটা আছে না, ওই পেজটা একবার হোয়াইট হয়ে তারপরে আবার এই পেজটা লোড হতো। ওকে, সো এই ছিল বেসিক্যালি ডিলেটের কনসেপ্ট, যে কিভাবে ডিলেটটা হচ্ছে। এখন আমরা যদি চাই যে সার্চ করব, সেটা কিন্তু চাইলে করতে পারি। আই হোপ যে আপনারা সবাই ডিলেটের বিষয়টা বুঝতে পেরেছেন, তাই না? পার্মানেন্টলি, হ্যাঁ, আর খুঁজে পাবেন না। এখানে সময় এটা আপডেট করে দেবেন, ডেটাবেজের একটা ফিল্ড রেখে দেবেন, ডেটাবেজে একটা ফিল্ড রাখবেন লাইক ডিলিশন স্ট্যাটাস ডিফল্ট ভ্যালু 0, রাইট? ডিফল্ট ভ্যালু আপনি কি দিয়েছেন? যখন ইনসার্ট হচ্ছে সেখানে 0 বসে যাবে অটোমেটিক। যেমন আইডি বসছে 1 2 3, ওখানে আমরা একটা ফিল্ড দিয়ে দিতে পারি এবং যার ভ্যালু আমি ইচ্ছে মতো বসাতে পারি। লাইক আমি 0 দিচ্ছি, সবগুলো ফিল্ডে 0 বসলো প্রাথমিকভাবে। তারপরে যখন আমি ডিলিট প্রেস করছি, আলটিমেটলি কি করছি? ওই ফিল্ডটাকে আপডেট করে দিচ্ছি, 0 পরিবর্তে 1 করে দিচ্ছি। আর যখন আমি তুলে নিয়ে আসি তখন হোয়ার ক্লজ দিয়ে ফিল্টারিং করছি, যদি ডিলিশন স্ট্যাটাস 0 হয় দেন তুলে নিয়ে আসি। আমি বলছি কি সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট ইনফো, তখন বলবো কি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার ডিলিশন স্ট্যাটাস ইকুয়াল 0। যেগুলো ডিলেটেড না সেগুলো তুলো, আর যেগুলো ডিলেটেড সেগুলো তোলার দরকার নেই। তো থ্যাংক ইউ মাহমুদুল, আপনি এটা এখন এবং সবাই মিলে আর কি টাস্ক হিসেবে করবেন। কিছুক্ষণের মধ্যেই আমি টাস্ক দিব এই কাজটায়, যে আমি যখন ডিলিট করব এটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট ডিলিট হবে না, স্ট্যাটাস আপডেট হবে এবং সেই অনুযায়ী ভিউ হবে। ওকে,
সার্চ সার্চ কিভাবে আমরা করব, রাইট? সো সার্চিং এর জন্য আমরা যেটা করব, ভিউ স্টুডেন্টের ক্ষেত্রে এখানে আমি একটা ছোট্ট ফর্ম নিয়ে নিই, খেয়াল করেন আমি কি করছি। ওকে, নাইস, ভেরি গুড। সার্চ স্টুডেন্ট এসেছে, আমি সার্চ যেন করতে পারি। দেখেন, আমি যদি এখন সার্চিং এর কাজ করতে চাই, যে আমি সার্চ করে এখান থেকেই ইনফরমেশনটা পাস করব, এস বাটন দিয়েছি, ঠিক আছে? কারণ এই বাটনটা যখন প্রেস হবে তখন আমি কি নিয়ে যাব, সার্চ টেক্সট। ইচ্ছে করে একটা কাজ করব, রিটার্ন ভ্যালুটা আমি কোয়েরি রেজাল্ট নিয়ে নিব। প্রথমবার যখন আসবে একটু খেয়াল করবেন, যখন আমি প্রথমবার এই পেজে আসি তখন কিন্তু কোয়েরি রেজাল্টটা নেবে কোনটা, ঠিক উপরেরটা, সকল ডাটা নিয়ে আসবে। বাট যখন আমি সার্চ করার চেষ্টা করছি তখন কিন্তু কোয়েরি রেজাল্টটা হবে কি, লেটেস্ট, যেটা দিয়ে আমি সার্চ দিয়েছি এবং সেই রেজাল্টটা। তো সার্চ স্টুডেন্ট, এখানে আমি পাস করে দিচ্ছি কাকে, $_পোস্ট। ইন্ডেক্সের নাম কি, ইন্ডেক্সের নামটা একটু বলেন, search_text, search_text। তো এই ফাংশনটাকে আমাকে ডিফাইন করতে হবে না, সার্চ স্টুডেন্ট
by student search. Function student search কি করছি source text variable টা নিচ্ছি অলমোস্ট সকল কেসেই আমরা কিন্তু এই ফাংশন গুলো যারা লিখেছি প্র্যাকটিস হয়ে গেছে সিলেক্ট কি হবে star from tvl student underscore info where আমি বলছি student underscore name শুরুতে আমি দিচ্ছি source underscore text so exactly by absolutely correct name যদি আমি না লিখি ততক্ষণ পর্যন্ত আমার রেজাল্ট রিটার্ন করবে না এক্স্যাক্টলি মিলতে হবে দেন রেজাল্ট রিটার্ন করবে এটাকে আমরা আরেকটু আপডেট করব কিছুক্ষণ পরে হ্যাঁ সেটাও করা যাবে ওটা আমি দেখাচ্ছি যে সিলেক্ট স্টার ফ্রম tvl student info where student name equal this দেন এটা কোয়েরিটা চলবে এবং আবার আমরা view student ফাইলে রিটার্ন করব সো এখন যখন আমি view student ফাইলে আসছি একটু খেয়াল করবেন এটা বেসিক্যালি রিটার্ন যদি আমি নাও করি জাস্ট এখান থেকে আমি যদি বলি রিটার্ন নতুন করে পেজটা কিন্তু লোড করার কোনো দরকার নেই রাইট কারণ ওই পেজ থেকেই ইনস্ট্রাকশন এসেছে সো ওই পেজ থেকে কোথা থেকে ইনস্ট্রাকশন গেছে ফাংশন যেখান থেকে কল হয়েছে এখান থেকে কল হয়েছে এখানেই কিন্তু রেজাল্ট লোকেশনটা চলে আসবে এবং লেটেস্ট যে ভ্যালুটা সেটা দিয়েই কিন্তু আমার while লুপিং চলবে কারণ while লুপিং কেন করাচ্ছি যে একই নামের একাধিক পারসন থাকতে পারে এই কেস থেকে আমরা করছি সো লেটস চেক যে এটা কাজ করে কিনা আমি যদি লাইক আলম লিখি সার্চ দিলে কিন্তু রেকর্ড ব্ল্যাঙ্ক আসবে expect parameter 1 to be MySQL I result null given ঠিক আছে যে ব্ল্যাঙ্ক যখন এসেছে কুইরিতে যখন কোনো ডাটা পায় নাই তখন সে কিন্তু MySQL ফেজ এসব প্যারামিটার মিস করেছে এটা আমাদের হ্যান্ডেল করতে হবে যদি কোনো রেজাল্ট ওই যে একটা অ্যারে পাস করেছে না ওই অ্যারে ধরে আমাকে চেকিং দিতে হবে যদি কোনো রোজ না থাকে তখন আমি এটাকে লুপিং করতেই দিব না আমি বলবো কি রেকর্ড এমটি বা সামথিং লাইক দ্যাট ওটা আমরা যাব আবার নতুন করে আসি পুরনো ডাটা কিন্তু পাচ্ছি আমি যদি পুরো নামটা এখান থেকে চেক করি যে পুরো নামটা মিলেছে স্টিল কিন্তু পাচ্ছে না দ্যাট মিন্স এখানে কোনো ঘাপলা আছে ভিউ স্টুডেন্টের লাইন নাম্বার 68 ভিউ স্টুডেন্টের লাইন নাম্বার 68 এখানে MySQL faces of query result এখানে মিস করেছে পোস্ট থেকে যখন আমরা নিচ্ছি সার্চ টেক্সট নিচ্ছি এখান থেকে তো কোনো কিছু বেসিক্যালি রিটার্ন হয় নাই করে নাই সো আমরা রিটার্ন করতে হবে আদারওয়াইজ তো কোনো কিছু পাবে না পাবে আদারওয়াইজ কোনো কিছুই পাবে না আমাকে রেজাল্টটা রিটার্ন করাতে হবে নামটা আমরা কি দিচ্ছিলাম ভেরিয়েবলটা query result equal দেন এটাকে আমরা রিটার্ন করব তাই না রিটার্ন করব কি ডলার query let's check যে ওই ভ্যালুটাই কিন্তু এসেছে একটু খেয়াল করেন যে আমি যখন স্পেসিফিক জাস্ট আলম দিয়ে চেক করছি
আলম তিনজনের নামের মধ্যেই আছে, বাট শুধু আলম তো কোনো নামের মধ্যে নেই। শুধু আলম কি আছে? পুরো একটা নেম ধরে আছে। তো যদি আমি চাই যে আলমগুলো সার্চ দিলে যতগুলো নামের মধ্যে আলম আছে সবাই চলে আসবে, এর জন্য আর স্পেসিফিক কোয়েরি লেখাটা তখন বোকামি হবে। যে লাইক হোয়ার ক্লজ দিয়ে আমি কোয়েরি লিখছি, হোয়ার ক্লজ দিয়ে না লিখে আমরা বলবো লাইক। লাইক এমন একটা ক্লজ যে পাশাপাশি যদি আমি মিলিয়ে নিতে চাই সেক্ষেত্রে পারবো। হোয়ার হচ্ছে স্পেসিফিক ভাবে মিলতেই হবে। নাম্বার হোয়ার ক্লজ যখন লিখি তখন আইডি, নেম বা যা দিয়ে আপনি সার্চ করতে চাচ্ছেন এক্স্যাক্টলি মিলতে হবে, দেন রেজাল্ট রিটার্ন করবে। আর লাইক হচ্ছে পার্শিয়ালি, রাইট? সো যদি আমি এভাবে লিখি সেক্ষেত্রেও কি এটা হোয়ার এর মতোই কাজ করবে, বাট আমি যদি পার্শিয়ালি মেলাতে চাই তখন আমি পার্সেন্টেজ ইউজ করব। আগে পিছে পার্সেন্টেজ ইউজ করার অর্থ হচ্ছে যে যে কোনো জায়গা থেকেই মেলাবে আর কি। আমি লাইক যদি বলি এখন যে একটু খেয়াল করেন যে আমি যদি এম দিয়ে সার্চ দেই, query problem you have an error, হ্যাঁ কোটে মিস করেছে না? আচ্ছা কোটে মিস করেছে কোথায়? কোড তো সিঙ্গেল কোড ঠিকই আছে। হ্যাঁ আমরা এটা কেন ইউজ করেছি? কোয়েরি সিনট্যাক্সই তো ভুল করেছে। স্টিল এরর আছে। আমরা কি বলছি? সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট, দেন না ঠিক আছে তো না হয় না। মিসম্যাচ করার কারণ কি? নিয়ার লাইক নেম MySQL সার্ভার ভার্সন yes সিঙ্গেল কোডই তো ইউজ করা হয়েছে। কই গেল আমাদের ফাইলটা? এইখানে। সার্চ টেক্সট এটা তো ঠিক আছে না? এইবার চেক করি। Select star from student info. স্যার where দিতে হবে তো? স্যার where student name like where লাগবে? পার্শিয়ালি মেলানোর জন্য, ঠিক না? আচ্ছা সিলেক্ট স্টার ফ্রম TBL student info where student name like, right? নেম লাইক দিয়ে আমি পার্শিয়াল মেলানোর চেষ্টা করছি। এই এস কিন্তু সবগুলো নামের মধ্যে আছে। আচ্ছা কিউ কোন নামের মধ্যে নেই, রাইট? এল একটু চেক করি, এল সবগুলোর মধ্যে আছে।
আমি যদি বলি টিআই, সবগুলো নামের মধ্যে কি আছে? একটা নামের মধ্যে আছে, টিমার মধ্যে টিআই আছে। এখন সে কিন্তু পার্শিয়ালি নিয়ে কাজ করছে। তো এখন এখানে বসানো হয়েছে যে জাস্ট নেমটা পার্শিয়ালি মিললেই যেন হয়। আমরা যদি চাই যে ইমেল অ্যাড্রেস দিব, পার্শিয়াল মিললেই হবে, মোবাইল নাম্বার দিব, পার্শিয়াল মিললেই হবে, রাইট? সো এই কাজটুকু করার জন্য শুধুমাত্র যেটা করতে হবে, এখানে অর বলে দিতে হবে, যে লাইক অর স্টুডেন্ট ইমেল লাইক সার্চ টেক্সট, অর স্টুডেন্ট ফোন লাইক সার্চ টেক্সট। তাহলে যদি আপনি নাম দেন, মোবাইল দেন, ইমেল দেন, আইডি দেন, কোনো কিছু দেন, আইডি দিয়ে তো না, আমরা শুধু এই 3টা ফিল্ড দিয়ে সার্চ করতে চাচ্ছি। অনেক ডাটা থাকে, অনেক ধরনের ডাটা থাকে, যদি সবকিছুর মধ্যে থেকে আমরা সার্চ করতে পারি, তো সবগুলো কি একসাথে ছোট করে লেখা মতো না, সবগুলো কি অর দিয়ে দিব? সেখানে যদি রেঞ্জার আছে, আপনি তো স্পেসিফিক কিছু ভ্যালু দিয়েই সার্চ দেওয়ার অপশন দেবেন, রাইট? নরমালি কাউকে যখন আইডেন্টিফাই করা হয়, আইডেন্টিফিকেশনের জন্য শুরুতে হয়তো তার নাম্বারটা নেই, মোবাইল নাম্বারটা, রাইট? মোবাইল নাম্বার কি ইউনিক না? মোবাইল নাম্বার নেওয়া হয়, ইমেল অ্যাড্রেস নেওয়া হয়, অথবা নাম। এর বাইরে কিন্তু কেউ অ্যাড্রেস দিয়ে তেমনটা সার্চ করে না, বুঝতে পেরেছেন? বাট আমি চাইলে অ্যাড্রেস দিয়েও সার্চ করাতে পারি। তাও তো কয়টা হলো? 4টা। যদি লাইক 20টা বা 50টা কলাম থাকে, তো আমি 4-5টা ভ্যালু দিয়ে কিন্তু তাকে আমি সার্চ করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন 2টা কাজ করব। একটা হচ্ছে যে ডিলেট যখন করবে, ডিলেট হবে না, আপডেট হবে, যেটা যে মাহমুদুল হাসান বলেছে, এবং সেটা আবার ভিউ করার সময় কন্ডিশনটা মিট করে আসবে। আর সার্চ যে কোনো কিছু দিয়েই সার্চ করা যাবে, নাম, ইমেল, মোবাইল, যে কোনো কিছু দিয়েই আমরা সার্চ করতে পারবো। সিলেক্ট স্টার ফ্রম টিভিএল স্টুডেন্ট ইনফো হোয়ার স্টুডেন্ট নেম লাইক দিস, এই প্যারামিটার। ভিউ কই গেল? ভিউ, হ্যালো হ্যালো, হ্যাঁ ক্লাস নেই। তো আচ্ছা, আমি দিচ্ছি, ফোন দিচ্ছি। ভুল হয়েছে, আমি নিয়ে নিচ্ছি, ব্যাগে রাখতেছি, আমি নিয়ে লাগাই দেবো সঙ্গে। ভুলে গেছি, এখনই নিচ্ছি, তা নিয়ে নিচ্ছি।
or this is order for revision of the whole. ঠিক আছে এবার কর নিচের দিকে দুইটা কাজ করতে হবে ছোট একটা হচ্ছে এটাই আসার নেই ডিলেট কাজ করে না ছোট একটা নামাজের সময় হয়েছে আচ্ছা তাহলে নামার সময় একটা ব্রেক নিয়ে নেন দুইটা দিয়েছিলাম আমরা সকলের জন্য সেটাকে করার ব্যবস্থা করছি কোডটা বেসিক্যালি ডে 18 এর যে কোডটা এবং ডে 18 এর ভিডিওটা দিলাম 18 না দিয়েছে ওকে আপনাদের দুইটা ফাইল আপডেট হতে থাকুক আঠারোর কোডটা একটু তুলে দেন 17 কোড তোলা হয়েছে 17 কোড তোলা হয়নি আচ্ছা 18 কোড তুলেছেন 17 কোডটা আমি তুলে দিচ্ছি আচ্ছা 19 আমি আপ করে দিব যেটা বলছিলাম যে কোনো কিছু দিয়ে সার্চ করলেই আসবে যে নাম ধাম সহ যে কোনো কিছু দিয়ে সার্চ করলেই আসবে যে এখানে আইডি আছে নাম আছে ইমেল অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে রাইট আপনি যা দিয়ে সার্চ করতে চাচ্ছেন তাই দিলেই আসবে সো এখানে বিশেষ কোনো কিছু করতে হবে না ওদিকে সব ঠিক থাকবে এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে হয়ে গেল আমাদের যে স্টুডেন্ট এখানে হ্যাঁ এখানে এসে লিখতে হবে কি ক্যাপিটাল অর স্টুডেন্ট ইমেল লাইক কোড পার্সেন্টেজ ডলার সার্চ টেক্সট পরেরটাতে কি হবে আবার অর
স্টুডেন্ট ফোন লাইক %% ডলার সার্চ টেক্সট। ঠিক আছে, তো এবার আমি যে কোনো কিছু দিয়েই সার্চ দিতে পারবো। সার্চ টেক্সট তো একই ভ্যালু, সে নাম্বার নিয়ে আসলে নাম্বার এসে, ওর মানে কি যে কোনো একটা। যদি আমি মাঝে অ্যান্ড দিতাম দুইটাই মিলতে হতো, আমার হাতে তো দুইটা ভ্যালু নেই, আমার ভ্যালু কয়টা? একটা। তো আমি যে কোনো একটার সাথে মিললেই হবে, এরকম একটা কিছু বানাতে চাচ্ছি। এইবার আমি মনে করেন জাস্ট শাহিল লিখেছি, শাহিলটা নামের মধ্যেও আছে, ইমেলও আছে। আমি বলছি 0017, মানে গ্রামীণ ফোনের মোবাইল দিয়ে যত নাম্বার আছে সেগুলো দেখাও, একটা নাম্বার আছে। তো মানে সর্টিং করার ওয়েটা আর কি, মানে আমি হিউজ ডাটা থেকে আমি কমিয়ে আনতে যাচ্ছি। আমি কিছুই জানি না তার সম্পর্কে, আমার মনে আছে যে তার মোবাইলের নাম্বারটা গ্রামীণ ফোন, বিষয়টা বোঝা যাচ্ছে? সো সেটা দিয়ে সার্চ দিলেও তো অ্যাটলিস্ট কিছুটা কমবে, 10,000-এর মধ্যে না হয় 8,000-এ আসবে, বিষয়টা বোঝা যাচ্ছে? বাট তারপরে তো 2,000 কমবে। তো এভাবে কিন্তু আমরা করতে পারি। আমি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে চাই যে লাইক @ সবাই তো আসবে না, সবগুলো ইমেল অ্যাড্রেসের মধ্যে কি @ আছে না? @ আছে। কারণ জিমেল, যদি কোনো একটা হতো যে লাইক আমি এডিট করে নিই, ইয়াহু এখন চলে, ইয়াহু কিছুদিন আগে আমার অ্যাকাউন্টে ঢুকেছিলাম, ওখানে দেখি 5,000 ইমেল। না আমি তো করি নাই, বাট আমি অ্যাকাউন্টে ঢুকতে পেরেছি। ঢুকতে পারবেন স্যার, মানে সবগুলোতেই ঢুকতে পারবেন, কিন্তু বলতেছে যে প্রিফার করতেছে আচ্ছা চেঞ্জ কর। আচ্ছা মানে 100 ইমেলই আছে ওদের ডেটাবেস হ্যাক হয়েছিল। আচ্ছা ইয়াহুটা নরমালি আমি ইউজ করি না, জিমেলটা ইউজ করি। ইহুটাই আগে করা, ইহু কিন্তু আগের, হ্যাঁ ইমেল সার্ভার হিসেবে সেই আগে, জিমেল তো পরে আসে 2004 এর দিকে এসেছে। হ্যাঁ ভাবছিল না, বেসিক্যালি বুঝে শুনে আন্ডারস্ট্যান্ড করা উচিত। নিজেই বিক্রি হয়ে গেছে। নিজে কি বিক্রি হয়েছে এখনো? শুনেছিলাম তো, কার কাছে হয়েছে? কি কিনছে না বলেন, যে এবার এত টাকা কি কিনবে কিছুই বুঝে উঠতে পারতেছে না। আমাদের কিছু দিলেই তো হয়। কয়েকদিন আগে মিটিং ছিল আমাদের ওই ডিজিটাল এডুকেশনের, ওখানে বাংলাদেশে যে মাইক্রোসফটের কান্ট্রি ডিরেক্টর, নাম জানেন তার নাম কি? সোনিয়া কবির। তো উনি কিন্তু আমাদের ওই কমিটি মেম্বার। হ্যাঁ আমরা ডিজিটাল এডুকেশনের যে কমিটিতে আছি, কমিটি মেম্বার। উনি বলছেন যে আমরা 2000 ল্যাপটপ দিয়েছি 2 বছর আগে, এখানে ল্যাব বানিয়ে দিয়েছি। আমি বললাম যে পরে কি খোঁজ খবর নিয়েছেন যে আদৌ সেগুলো এখন চলে কিনা? তখন তো বলে না। তো আপনি খোঁজ নিয়ে পরে মিটিং আমাকে জানান কোনগুলো রানিং আছে আর কতগুলো ডাউন আছে, রাইট? সো যেখানে যেখানে নাম বললো যে ল্যাব বানিয়ে দিয়েছে, সো খোলারই কথা না, ল্যাপটপ খোলারই কথা না যে ল্যাপটপ খুলবে। যে ঠিক এমন একটা জায়গায় আপনার এই প্রোডাক্ট গুলো দেন যেগুলো ইউজ হবে। খামুকা আপনি ল্যাপটপ দিয়েছেন, ল্যাপটপে আপনি আপনার উইন্ডোজ দিয়েছেন, $2 করে নিয়েছে শুধুমাত্র, উইন্ডোজের জন্যই শুধু $2 নিয়েছে, বাকি কিন্তু পুরো ল্যাপটপ সহ সব ফ্রি। উইন্ডোজ পরিচিতি পাওয়ার জন্য। তো আর $1 যেন কি কারণে নিয়েছে? তার মানে 2000 ল্যাপটপের জন্য তারা নিয়েছে সাকুল্যে $6,000 গভর্নমেন্টের কাছ থেকে। তো ওই উইন্ডোজ কে পপুলার বা উইন্ডোজের মার্কেটিং, এই কনসেপ্টে। তো এই হচ্ছে অবস্থা, এমন জায়গাগুলোতে ল্যাপটপ পাঠিয়েছে। ওকে, তো সার্চিং এর যে বিষয়টা, সেটা আমরা বেসিক্যালি দেখলাম।
ইয়াহু দিয়ে সার্চ করি। ইয়াহু দিয়ে সার্চ দিই, এবার একটা আসবে না, একটা আসে। তো আমি নাম দিয়ে সার্চ দিতে পারি, মোবাইল দিয়ে সার্চ দিতে পারি, ইমেলের সবকিছু পার্শিয়াল ভ্যালু দিয়ে কিন্তু আমি সার্চ করতে পারি। আরেকটা জব ছিল ডিলেট। ডিলেটের কাজটা ডিরেক্ট ডিলেট হবে না, আপডেট হবে। তো আমরা কারেন্টলি যদি ডিলেট করি, দেখেন আমি অ্যাড স্টুডেন্ট, আমি যদি কোনো রেকর্ড না দিয়েও সাবমিট বলি, এখন তো থামিয়ে দিচ্ছে, রেকর্ড করে দিয়েছে না, ওকে। সেভ করেছি। ডিলেট করলে এই রেকর্ডটা এখন পর্যন্ত আছে ডেটাবেসে, খেয়াল করেন এটা ডেটাবেসে 4টা রেকর্ডই আছে। বাট যখন আমি ডিলেট প্রেস করছি, রেকর্ডটা কিন্তু পার্মানেন্টলি ডেটাবেস থেকে ডিলেট হয়ে যাচ্ছে। এই 3 নাম্বার রো এমডি শফিউল আলম, এই রেকর্ডটা কিন্তু ডিলেটেড, খেয়াল করেছেন। বাট আমি চাচ্ছি যে না, এই রেকর্ডটা পার্মানেন্টলি রিমুভ হবে না ডেটাবেস থেকে। এখনকার দিনে প্রফেশনাল ওয়েবে কোনো ডাটাই পার্মানেন্টলি রিমুভ করা হয় না। ডেটাবেসের ক্ষমতা বেড়েছে, পারফরমেন্স বেড়েছে, সাইজের ডেটাবেসের যে সাইজ, এর কস্টিংটাও অনেক কমে গেছে, রাইট। সো আমরা আগে যেটা মনে করতাম যে আননেসেসারি ডাটা রাখার দরকার নেই, স্টিল মানে সিম্পল টাইপের ওয়েবের জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না। বাট আমরা যখন মনে করেন যে লাইক ফেসবুক ইউজ করছি, মানে যা করা উচিত না সেটা আমরা করলাম, আর পরক্ষণে ডিলেট করে দিলাম, তার মানে ওইটা কিন্তু ডিলেট হয়ে গেল, এরকম চিন্তা করলে ভুল হবে। ওইটা হয়তো আপনার প্যানেলে দেখাবে না, আপনার প্রোফাইলে বা আপনার টাইম লাইনে দেখাবে না, অন্য কোথাও দেখাবে না, বাট চাইলে ওই পোস্টটা যে আপনি করেছেন সেই প্রুফটা কিন্তু ফেসবুক গভর্নমেন্টকে দিতে পারে, কারণ তারা ওইটাকে ডিলেট করে নাই, ডিলেশন স্ট্যাটাস দিয়ে রেখে দিয়েছে। এডিট যদি করেন সেটাও তারা ধরে রাখে, মানে আগে কি ছিল, এডিট করার পরে কি হয়েছে, আরো এডিট করার পরে কি হয়েছে, সেগুলোও ধরে রাখে। মানে যারা বুদ্ধিমান, যদি সরকারকে ফাঁকি দিতে চায় তাহলে ডিলেট না করে এডিট করে দেবে। সরকার তো চাইবে ডিলেট হয়ে গেছে ওইগুলো দেখো, কিন্তু বুদ্ধি কম, চিন্তা করাটা ভুল, কারণ ওখানে ওই লেভেলেও এখন বুদ্ধিমান লোক বসানো হচ্ছে। আমি বুঝতে পেরেছি, আমরা চিন্তা করলেও আমরা কিন্তু ভুল করবো, রাইট। ওখানে ওই লেভেলের লোক বসানো হচ্ছে। আগে হয়তো হতো, কারণ একজনকে মানে এক ট্র্যাকের লোককে আরেক কাজ করতে দিলে তো ডেফিনেটলি ওই ট্র্যাকে এসে তার তো বুদ্ধি কম থাকবেই, রাইট। বাট এখন ট্র্যাকের লোকজনকেই বসানো হচ্ছে যাতে এডিট ডিলেটের হিসেবটা সে বোঝে। আমি বুঝতে পেরেছি। তো আপডেট করে দিতে হবে, তাও আপডেট করতে হবে, আপনি মুছে দেবেন, এই ভ্যালুগুলো মুছে দেবেন, তাহলে আপনাকে আপডেটই করতে হবে, রাইট। সো আমি এখানে একটা ফিল্ড অ্যাড করতে যাচ্ছি, সকলই আপডেট, সব আপডেট। দেখেন আমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, এই যে অ্যাড ওয়ান কলাম, কখন, আফটার স্টুডেন্ট ফোন, মানে সবার শেষেই দেখাবে। বাট আমি যদি বলি যে না, আমি আইডির পরেই বসাবো, নেমের পরে বসাবো, ইমেলের পরে বসাবো, বসাতে পারি, আমি যে কোনো জায়গায় দিতে পারি। আমি স্টুডেন্ট ফোন বলছি, আফটার স্টুডেন্ট ফোন, গো। একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, ডিলেট স্ট্যাটাস, এটা টি দাঁড়ান, ইয়ে পাঠিয়েছেন, ওইটা আপডেট করে পাঠিয়ে দেন, আমি এটা ফরওয়ার্ড করবো, কল আসবে।
মেসেজ দিয়ে দেবেন, কল না করে মেসেজ দিয়ে দেবেন। ঠিক আছে, টাইনি ইন্টিজার বলছি 1, কারণ এখানে 1 0 চাইতে অন্য কোনো ভ্যালু আসবে না, তো খামোখা আমরা জায়গা নষ্ট করব না। এই ধরনের স্ট্যাটাস ফিল্ড গুলো আমরা অলওয়েজ টাইনি ইন্টিজার 1 দিব। ওকে, আরেকটা জিনিস এখানে অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে যে আমি বলছি যে ডিফল্ট ভ্যালু, আমি ডিফাইন করে দিচ্ছি এখানকার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, রাইট? তো যত রো আসবে বা যত রো রয়েছে তাদের ভ্যালু অটোমেটিক কি হয়ে যাবে 0। যারা এক্সিস্টিং আছে 0, যারা আসবে সেগুলোও 0, কারণ আমি ইনসার্ট পিরিয়ডে কিন্তু ডিলিশন স্ট্যাটাস পাঠাচ্ছি না, ডেটাবেস অটোমেটিক সেখানে পুট করবে কত 0। 1 দিলে 1 আসবে, 2 দিলে 2 আসবে। যদি আমরা দেখি এই যে 0 বসেছে, রাইট? এখন আপডেটের কাজটা এবং সিলেকশনের কাজটা, সিলেকশনের সময় আমরা এখানে কিন্তু কোনো প্রকারের কন্ডিশন ইউজ করি নাই, খেয়াল করেছেন? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো বলেছি, এখন বলে দিব where delete status equal 0। ঠিক আছে, যেগুলোর 0 আছে সেগুলোই উঠবে। এখন যখন আমি ডিলিট বাটন প্রেস করছি, একটু খেয়াল করেন, ডিলিট বাটন যখন প্রেস করা হচ্ছে তখন এটাকে কন্ডিশন লেখা হচ্ছে ডিলিট ফ্রম টিভিএল স্টুডেন্ট ইনফো হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল $student id। কি ব্যাপার, নাকটা এদিকে বেঁকিয়ে যাচ্ছে, এইদিকে না এইদিকে, ঠান্ডাতে সম্ভবত। ওয়েদারটা খুব বাজে, তাই না? আশেপাশে সবার ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। টাইনি ইন্টিজার, টাইনি ইন্টিজার মানে কি? ছোট ইন্টিজার, সবচেয়ে ছোট ইন্টিজার। ওকে, অলওয়েজ ডেটাবেজের সঙ্গে যখনই ম্যাচ করাবেন কোটের মধ্যে দেবেন, হয়তো কাজ করবে, বাট লিনাক্সে গিয়ে এই ছোট ছোট ট্রাবল গুলো আপনাদের ফেস করতে হবে। আচ্ছা, এখন ওই এটা কিন্তু রেখে দিলাম আপনাদের জন্য, হ্যাঁ, কমেন্ট আউট করে রেখে দিলাম পার্মানেন্টলি ডিলিট, সেম ফাংশন। এটাকে আমরা পার্মানেন্টলি ডিলিট না করে আপডেট, এভাবে হয়তো না, কি দিতে হয় আপডেট করার জন্য? আপডেট tbl student info, then set নামটা কি? delete status equal কি হবে 1, where student id equal student id। আবার view student এ ফেরত যাব। এখন যখন আমি ভিউ স্টুডেন্টে ফেরত যাচ্ছি, একটু খেয়াল করেন, ভিউ স্টুডেন্টে ফেরত যাওয়ার সময় আমরা স্ট্যাটাস ধরে দিয়েছি কি 0 ধরে উঠে আসবে। তো এখন যখন ডিলিট করা হচ্ছে, দেখাচ্ছে না, চেক করে দেখি যে সে পার্মানেন্টলি রিমুভ হয়েছে কিনা। স্ট্যাটাস 1 হয়ে গেছে, সে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় নাই। এটা রাখাতে বেনিফিট হবে যে আমার যদি এই সাইটের কোনো অ্যাডমিন থাকে, সে যদি বলে আর্কাইভ ডেটা, চেক করবে কি দিয়ে? যার ডিলিশন স্ট্যাটাস 1, কন্ডিশনে বসিয়ে দিব যে সার্চিং এর সময় এটা যেন না আসে। 1 থাকলে সার্চে যাবে না। ভালো কথা বলেছেন, আমরা এই কন্ডিশনটা জুড়ে দেই সার্চ পিরিয়ডে। স্টুডেন্ট সার্চ, এই যে স্টুডেন্ট নেম, লাইক, হেন তেন, এগুলো যখন বলা হচ্ছে সবার শেষে, এখানে একটা বিষয় আছে, যেহেতু এখানে লাইক বলছি, অর করে আসে, অনেকগুলো অর আছে, বাকি রাইট সাইডটা থেকে যে কোনো একটা ভ্যালু রিটার্ন হবে, রাইট? আর শুরুতে যেটা করব,
অবশ্যই ফুলফিল করতে হবে। ডিলেট স্ট্যাটাস কি হতে হবে 0 তারপর এন্ড, রাইট? এটার সাথে বাকি সকলের। ওকে, আচ্ছা কাজ করছে, রাইট? সো শাহিল আমি এস ডবল এ লিখেছিলাম। আচ্ছা, যেটাকে আমি ডিলেট করেছি তিমা টি আই ছিল তার মধ্যে, সে কি আসে? সে কিন্তু আসছে না, সে ডিলেটেড, তার ডাটাটা আমরা পাচ্ছি না। ওই যে আইডি রিলেশন স্ট্যাটাস 1 ধরে তুলে নিয়ে আসবেন। আপনি যখন ডিলেটেড ডাটা দেখতে চাচ্ছেন তখন বলবেন কি, যাদের স্ট্যাটাস 1 তাদেরকে দেখাও, তাহলে সেগুলো চলে আসবে। এগুলোকে আমরা বলে থাকি কি আর্কাইভ ডাটা, আর্কাইভড হয়ে গেছে। আপনি ডিলেট থ্রেশে দিয়ে দিয়েছেন, পার্মানেন্টলি ডিলেট করেন নাই। পার্মানেন্ট ডিলেট মানে কি রিমুভ, স্ট্যাটাস থ্রেশরে দেওয়ার মানে কি স্ট্যাটাস 1। অনেকে অনেক ভাবে সেটাকে ম্যানেজ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা লাইভে কাজ করি তখন কি সেম সমান লাইভে যখন কাজ করি তখন কি এই জন্যই ওখানে কিন্তু কিছু কিছু জায়গাতে আমি ওই মতো করেই শেখাচ্ছি। ডেফিনেটলি এই যে কোডগুলো দিচ্ছি, এই কোডের কারণ আছে। লোকালে কাজ করছে, উইন্ডোজ সার্ভারে কাজ করছে, বাট এটা লিনাক্সে গেলে নাও কাজ করতে পারে, বুঝতে পেরেছেন? সো অলওয়েজ ডেটাবেজের সঙ্গে যখনই যাকেই মেলাবেন, সে ইন্টিজার হোক আর স্ট্রিং, সে স্ট্রিং আকারেই তাকে মেলাতে হবে, কোডের মধ্যে রেখে মেলাতে হবে। যদি আপনি নাম্বার দিয়ে মেলান, আমি এখানে 0 দিচ্ছি, এটা লোকালে কাজ করবে, বাট লাইভে গেলে কাজ নাও করতে পারে। সো এই প্র্যাকটিসটা রাখতে হবে। কি দিলাম? সিঙ্গেল কোড। ডিলেট স্টুডেন্ট ডিলেট স্টুডেন্ট ফাংশন ডিলেট স্টুডেন্ট। আমরা কি কনফিডেন্ট? যদিও এই কাজটা আপনাদের হয়তো লাইফ টাইমে কখনোই করার প্রয়োজন পড়বে না যদি জব পান কোনো একটা কোম্পানিতে যারা ফ্রেমওয়ার্কে কাজ করে। যারা একবার ফ্রেমওয়ার্কে কাজ করেছে তারা কখনোই র প্রসেসে কোনো প্রজেক্টই বানাবে না। বুঝতে পেরেছি? যদি কোনো কোম্পানিতে চাকরি করেন যারা র প্রসেসে এখনো কাজ করছে, যারা এখনো ফ্রেমওয়ার্কের ইন্টারেস্ট পায় নাই, সেখানে গিয়ে এই ধরনের কাজ করলেও তখন হয়তো আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে করতে হবে। অ্যাটলিস্ট খুব কম সংখ্যকই পাবেন এই টাইপের যারা এখনো ফাংশন বেস র কোডিং এ আছে, র কোড করছে অবজেক্ট ওরিয়েন্টেড, এ ধরনের সংখ্যা বেশি। যদিও যদি আমি টোটাল মার্কেটের কথা বলি, 60-70% কোম্পানি এখন ফ্রেমওয়ার্ক অ্যাডপ্ট করে দিয়েছে, ফ্রেমওয়ার্ক অ্যাডপ্ট করেছে। আর অনগোয়িং আছে প্রায় এরকম 10% যারা হয়তো খুব অচিরেই ফ্রেমওয়ার্ক অ্যাডপ্ট করবে। সো 20-30% যারা এখনো ফ্রেমওয়ার্কে নেই, তার মধ্যে হয়তো 20%ই বলবো যারা অবজেক্ট ওরিয়েন্টেডে আছে, 10% বলবো তারা এখনো র প্রসেসে আছে, জাস্ট এই ধরনের কোড করে থাকে প্রজেক্ট করার সময়। এদের লাভ কোথায়? সম্পূর্ণ ফ্রি দেয়, ফেসবুক তো সম্পূর্ণ ফ্রি দেয়, ওদের লাভ কোথায়? এত বড় লোক কিভাবে হলো? হ্যাঁ, অ্যাড শো করে, ওদেরকে ডোনেট করে। এই যে এত এত ইয়েগুলো চলে, ওই যে কি যেন বলে, ওই যে জনগণ নিয়ে কাজ করে, এদেরকে এনজিও বলা হয়, রাইট? এরা কোথা থেকে টাকা পায় বলেন তো? ডোনেট করা হয়, হ্যাঁ, ওদেরকেও হিউজ পরিমাণে ডোনেট করা হয়। ডোনার আছে, তাদের পেছনে ডোনার আছে। এই যে
ডোনারদের কাজ কি মানে আমার ভবিষ্যতে এটা দরকার, আমার ভবিষ্যতে এটা দরকার, বাট আমি একা এই কাজটা করব না। আমি ছোট করে ডোনেট করলাম, অন্যদেরও প্রয়োজন পড়বে, তারাও ডোনেট করবে এবং সাকল্যে কাজটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই যে সিএমএস গুলো তারা নিজ উদ্যোগে সবকিছু করে, রাইট? ওয়ার্ডপ্রেস নাম শুনেছেন না, জুমলা নাম শুনেছেন, মেজেন্টো, সবই তো ফ্রি। ডোনার কারা? যারা এই ওয়ার্ডপ্রেস মেজেন্টো দিয়ে অ্যাপ্লিকেশন লাইক ইনভার্টো মার্কেটপ্লেস নাম শুনেছেন না, মার্কেটপ্লেস গুলো বা যারা এই ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করে, টেমপ্লেট তৈরি করে, সেল করে, ওয়ার্ডপ্রেস যদি বন্ধ হয়ে যায় তারাও কি বন্ধ হয়ে যাবে না? এটা বুঝতে পেরেছেন? অটোমেটিক টাকা তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, রাইট? তারা বন্ধ হতে চাইলেও এরা বন্ধ হতে দেবে না, কারণ ওরা বন্ধ তো এরাও বন্ধ। সো ডোনার অটোমেটিকই টাকা পাঠাবে। এখন যে সিচুয়েশন, যদি কোঅর্ডিনেটর যে কোম্পানিটা পুরনো কোম্পানি, কোঅর্ডিনেটরের পুরনো কোম্পানি তারা কুইট করেছিল 2013 এর শেষে, বাট কোঅর্ডিনেটর নিয়ে কাজ করেছে এরকম লাখ লাখ প্রজেক্ট আছে, এখানে জায়ান্টরাও আছে, ওইটাকে বাধ্য করেছে রিস্টার্ট করতে। ইউএস এর একটা রেপুটেড কোম্পানির যে রিসার্চ টিম আছে, সেই রিসার্চ টিমের মাধ্যমে ইনভেস্টিগেশন করে একটা টিম, কানাডিয়ান একটা টিম রেডি করেছে যাতে কোঅর্ডিনেটর ডেভেলপমেন্ট বন্ধ না হয়। রিস্টার্ট হয়েছে এবং এটা ফুল ফেজে এখন চলছে। বুঝতে পেরেছেন? তো যখন ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় তখন আর আর পেছনে তাকানোর প্রয়োজন পড়ে না। বুঝতে পেরেছেন? অটোমেটিক সেটা চলে আসে। তো ডোনার অটোমেটিক আসবে এবং ডোনেট করবে। সিচুয়েশন অবস্থাটা ক্রিয়েট করতে হবে অ্যাকচুয়ালি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসটাও আমরা শিখবো। ওকে, কালকে থেকে ইচ্ছে আছে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছুটা আলোচনা করব, ছোট ছোট করে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব আর কি। ইমপ্লিমেন্টেশন লেভেলে জাভাস্ক্রিপ্টের সাথে jQuery আলোচনায় আসবে। আর জাভাস্ক্রিপ্ট jQueryটা আলোচনাটা আমরা মিক্সড আপ করব আর কি, যে মাঝে মাঝে ইন্ট্রোডিউস করব জাভাস্ক্রিপ্টকে। জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স আলোচনা হওয়ার পর যখনই কোনো একটা কাজে প্রয়োজন পড়বে যে প্রজেক্টের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করতে হবে, তখনই কি জাভাস্ক্রিপ্টের ওই এক্সাম্পল আকারে দেখানো হবে। লাইক ছোট ছোট এক্সাম্পল আমরা 3-4টা ক্লাস করলাম, তারপরে সব ভুলে গেলাম, সেটা না করে যখনই প্রজেক্টের প্রয়োজনে কাজে আসবে ওই জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করে করে দেখাবো যে এই যে জাভাস্ক্রিপ্টের ইউজ, এটা jQuery এর ইউজ, এটা অ্যাজাক্সের ইউজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা 19তম ক্লাসে আছি। আই হোপ আমরা 25-26 ক্লাসে ল্যারাভেল স্টার্ট করতে পারবো। তো আমরা একটা কাজ করি, আমরা ফাংশনের যে অ্যাসাইনমেন্টটা করছি এটা খুব সিরিয়াসলি নেই, এটা করতে থাকি এবং প্যারালালি একটু অফ টাইম বের করে আধা ঘন্টা থেকে 40 মিনিট পার ডেতে আমরা laravel.com এর ডকুমেন্টেশনটা একটু দেখতে থাকি। ল্যারাভেল স্টার্ট হলে প্রেশারটা একটু বাড়বে, কারণ সপ্তাহে 5টা ক্লাস। ওরিড হওয়ার ওইটাই জায়গা যে আমরা 5 দিনে প্রেশারটা নিতে পারবো কিনা। আমাদের যদি একটু পড়াশোনা থাকে তাহলে প্রবলেম হবে না। বাট আমরা একটা দিক যে আমরা ব্যাচ 1-এ ল্যারাভেল স্টার্ট করেছিলাম 36-7 ক্লাসে গিয়ে, আপনাদের স্টার্ট করছি 10টা ক্লাস আগে। সো আমাদের প্রসেসটা ডেফিনেটলি আরো ম্যাচিউর থাকবে, রাইট? এবং অতটা টান দিব না যেটা ব্যাচ 1-এ টান দিয়েছিলাম। প্রজেক্ট 2টা হওয়ার সম্ভাবনা আছে, একটা ব্লগ আর একটা ই-কমার্স অন নিউজ পেপার। 2টা প্রজেক্ট হবে, আপনাদের করতে হবে একটা। 25টা শুরু হলে একদম 50, 52, 55 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? সফট স্কিলের একটা ট্রেনিং আছে, ওটা 4-5টা ক্লাস লাগবে। ওপিতে স্পেসিফিক ভাবে কোনো প্রজেক্ট হবে না, সব ল্যারাভেল দিয়ে হবে। ওপিতে আপনারা ক্রুডিংটা ভালো মতো শিখবেন।
কারণ আমাদের প্রজেক্ট কোর্সের যে সিলেবাসটা, যেটা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি আমাদের সাজেস্ট করেছে, ওখানে ল্যারাভেলের কথা উল্লেখ করে দেয়া আছে। প্রজেক্ট হবে ল্যারাভেল দিয়ে, মেজর ক্লাস হবে ল্যারাভেলের মাধ্যমে। সবই তো ওপি শুরু হলে পরে সব কিছু ওপিতে, কারণ ফ্রেমওয়ার্ক ল্যারাভেল অবজেক্ট ওরিয়েন্টেড। র ওপি 4-5টা হবে। বেসিক লেভেলের অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, এই বিষয়গুলো বোঝানোর জন্য 4-5টা ক্লাস হবে। উইথ ডেটাবেজের রুটিং, ওপি প্রসেস, এটা ফাংশন বেস করেছেন, যা সেটা ক্লাসের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো আমি ক্লাস শেষ করছি। লাস্ট ডে পর্যন্ত